আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে যে অবস্থায় আমাদের ভালো থাকুন, ভালো রাখুন এই প্রোগ্রামটি দেখছেন, শুনছেন বা কিছু জানার চেষ্টা করছেন আমাদের প্রোগ্রাম থেকে নিয়মিত। আপনাদের সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল হক সরকার। স্বাগত, সুস্বাগত। আশা করি পবিত্র মাহে রমজানের এই শেষ সময়টা আপনাদের ভালো কাটছে, নিরাপদে আছেন পরিবার-পরিজন নিয়ে। আর এই পবিত্র মাহে রমজানের এই ব্যস্ততম শেষ সময়গুলোতে আমরা আসলে খুব একটা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের গেস্টদের বিভিন্ন ধরনের মানে ব্যস্ততার কারণে আমরা হয়তো আমাদের নিয়মিত লাইভ যে এত বড় একটা ভালো সেশন আমরা রাত্রে করি নরমালি, কিন্তু কোনো এক কারণে নেটওয়ার্ক নানান কিছুর কারণে আজকে দিনে আসতে বাধ্য হলাম। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আশা করি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এখন ব্যস্ত আছেন অফিসের বিভিন্ন কার্যক্রমে তারা এইটার রেকর্ড লাইভটা কষ্ট করে দেখে নিবেন, এবং যারা জয়েন করেছেন তারা লাইভটি অবশ্যই শেয়ার করবেন। এবং আজকে আপনাদের জন্য রয়েছে মানে অসাধারণ কুইজ সারপ্রাইজ, এবং আপনি একজন অ্যাটেন্টিভ দর্শক কিনা এটা আমরা বোঝার জন্য আপনাকে আমরা পুরস্কৃত করতে চাই। আপনাকে আমরা ভালো থাকুন, ভালো রাখুন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দিয়ে আমাদের কাছে নিয়ে আসতে চাই। তো প্রিয় দর্শক, আমাদের এই আজকের মহান অতিথিরা যে কথাগুলো বলবেন, যে বিষয় নিয়ে তারা আলোচনা করবেন, তাদের কথা থেকেই আমরা কিছু জিস্ট অংশের প্রশ্ন আপনাদের দিকে ছুড়ে দিব। সেই প্রশ্ন হতে পারে ৮ থেকে ১০টা। আমাদের আজকে ৪ জন গেস্ট, ৪ জন গেস্টের হয়তো ২টা করে প্রশ্ন আমরা নিব। ১০টা প্রশ্ন হতে পারে। ১০টা প্রশ্নের সঠিক উত্তরদাতা যিনি হবেন, যিনি সর্বাধিক বেশি শেয়ার করবেন এবং সঠিক উত্তর দিবেন সবচেয়ে বেশি, তাকেই আমরা বিজয়ী ঘোষণা করব। তার অনুমতি সাপেক্ষে তার নাম এবং ছবি আমরা আমাদের পেজে প্রকাশ করব আগামীকাল, এবং তার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন, ভালো রাখুন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। এবং কি এই ৫টা প্রোগ্রামের ৫ জন বিজয়ীকে নিয়ে আমরা একটা লাইভ কুইজ অনুষ্ঠান করব, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করেছে কিনা আমাদের জানা নেই। আমরা এটা করব, এবং সেই কুইজের যে বিজয়ী হবেন তার জন্য রয়েছে বিশাল উপহার। তো সুপ্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকে আমাদের এইচআর আড্ডা, এইচআর এবং অ্যাডমিন প্রফেশনের বাংলাদেশের যারা জনপ্রিয় মুখ, যারা লিড করছেন বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনের পলিসি মেকিং থেকে আরম্ভ করে স্ট্র্যাটেজি এবং টোটাল কোম্পানিটাকে লিড করছেন, যাদের ছায়াতলে আমাদের মতো অসংখ্য এমপ্লয়ি কাজ করছি, যাদের আদর ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি, কোম্পানিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই সব মানুষেরা আজকে আমাদের আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ এইচআর অ্যাডমিন প্রফেশনের 4টা কোম্পানির 4 জন হেড অফ এইচআর, এবং 2 জন আমাদের সাথে আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, এবং 2 জন রয়েছেন মিড লেভেল আমাদের, যারা হচ্ছে আমাদের বন্ধু প্রতিম এবং বন্ধুবর, যারা আমাদেরকে নিয়ে কাজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং বাংলাদেশের এইচআর প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের সাথে যারাই আজকে আছেন, আশা করব আমাদের আগত যে 1.5 ঘন্টা, এই ঘন্টা 1.5 ঘন্টা অনেক ফ্রুটফুল হবে, আমাদের দর্শকদের জন্য খুবই উপকারী হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমি আসলে পরিচয় করিয়ে দেওয়ার মানে পক্ষে না, কারণ আপনারা সবাই ওয়েল নোন, আপনাদের প্রত্যেকটি সেক্টরে সবাই পরিচিত মুখ এবং প্রিয় মুখ। তারপরে বলছি আমাদের সাথে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় আলিয়া আপা, যিনি যিনি একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জিএম এইচআর এন্ড অ্যাডমিন হিসেবে রয়েছেন। আলিয়া আপা, আপনাকে শুভকামনা এবং স্বাগত। আপনাকেও শুভকামনা এবং দর্শকদের জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের সাথে রয়েছেন আরেকজন আমাদের সিনিয়র মানুষ, আমাদের খুবই কাছের একজন প্রিয় মানুষ, একজন প্রিয় বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ মুরাদ হোসেন। মুরাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ তোমাকে, আর ধন্যবাদ দর্শক যারা সাথে আছেন এই রোজার দিনে পরন্ত বিকালে। আশা করি একটা 1 ঘন্টা খুব ভালো একটা সেশন হবে। তো সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন একজন গ্রিন মানুষ, যিনি কিনা গ্রিন একটা সোসাইটি করেছেন এবং বর্তমানে তিনি একটা গ্রিন পরিবেশে রয়েছেন। আমরা সেই গ্রিন পরিবেশটাকে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা একটু জমজমাট করতে চাই, একটু অসাধারণ গ্রিন করতে চাই, কারণ আমরা দেখছি করোনাকালীন সংকট তৈরি হয়ে পৃথিবীটা আবার একটু গ্রিন হচ্ছে, ডলফিন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা যে পৃথিবীটা নষ্ট করেছি আমাদের প্রয়োজনে, আমাদের স্বার্থে, সেটারই একটা প্রমাণ আজকে আমাদের গ্রিন এইচআর সোসাইটির প্রেসিডেন্ট জনাব বুলবুল আহমেদ, রওশন আলী বুলবুল। বুলবুল ভাই, কেমন আছেন?
আসসালামু আলাইকুম সবাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। খুব পরিচিত মুখ সবাই, একসাথে ভালো আড্ডা দেওয়া হবে এবং আপনাকেও ধন্যবাদ আমাকে কল করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ বুলবুল ভাই। আমাদের সাথে রয়েছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ, বন্ধুবর, আমাদের ইশতিয়াক ভাই, যিনি শরীফ মেলামাইনের হেড অফ এইচআর হিসেবে রয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ইশতিয়াক ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আরিফ সরকার ভাই, আপনার মারফত আমি আমার পরিচিত এবং খুব সিনিয়র জ্যেষ্ঠদের সাথে একসাথে আলাপ আলোচনার জন্য একটা সুযোগ পেয়েছি, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সবাইকে শ্রদ্ধা ভরে সালাম দিচ্ছি। আর এখনো পর্যন্ত হেড অফ এইচআর হওয়ার মতো এরকম সৌভাগ্য অর্জন করতে পারিনি, এখন পর্যন্ত আছি। দেখি আপনার এবং সিনিয়রদের শুভকামনা, হয়তো বা ইনশাল্লাহ ওনাদের পথ চালানা যদি যেতে পারি আর কি। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এইচআর হিউম্যান রিসোর্স কথাটা শুনলেই মনে আসে আসলে হিউম্যান আবার রিসোর্স কি করে হয়। কোথাও কোথাও রয়েছে এই কথাটা যে মানব জনগণকে জনসম্পদে রূপান্তর করে কারা, তারা হচ্ছে এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আজকে অসাধারণ একটা লাইভ সেশনে আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এইসব মানুষেরা, এইসব দক্ষ প্রফেশনালরা আমাদের কাছে রয়েছেন। এটা আমাদের জন্য একটা পরম সৌভাগ্য। ভালো থাকুন, ভালো রাখুন পরিবার, আপনাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ হয়ে থাকবে আপনাদের এই সকলের পদচারণা। ভালো থাকুন, ভালো রাখুন পরিবারের এই অনুষ্ঠানটিতে করেছে। আমরা কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে সবসময় ভালোবাসতে চাই এবং আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জেনে শুনে দিক নির্দেশনা পেয়ে অন্যকেও ভালো রাখতে চাই। তো সুপ্রিয় দর্শক, আমাদের জন্য আজকের কুইজ থাকছে এবং এই দর্শক আমাদের আজকের যারা অতিথি রয়েছেন তারা যে কথাগুলো বলবেন সেই কথার মাঝখান থেকে কিছু জিস্ট অংশ আপনাদের কাছে আমরা প্রশ্ন হিসেবে, কুইজের প্রশ্ন হিসেবে তুলে ধরবো। আপনারা যে যত বেশি উত্তর দিবেন আর যে যত বেশি শেয়ার করবেন তিনি হবে আজকের অনুষ্ঠানের বিজয়ী। লাইভটি শেয়ার করে দিন যাতে অনেক গ্রুপ, অনেক পার্সোনাল টাইমলাইন থেকে আমরা দেখতে পারি, সবাই যেন জানতে পারে আজকের এই এইচআর প্রফেশনালদের এত জমজমাট একটা আয়োজন, এই আয়োজনটা যেন সবাই জানতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের আলে আপার কাছে। আলে আপা আমাদের একজন সিনিয়র মানুষ, উনি অনেকদিন এইচআর অ্যাডমিন প্রফেশনে জড়িত রয়েছেন এবং উনি ফ্যাক্টরি এইচআর অ্যাডমিনটা এই বিষয়টাতে উনি বিশেষভাবে দক্ষ। আলে আপা, আপনার কাছে কি মনে হয় এইচআর অ্যাডমিনটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপট, আমি শুধু বলবো না, এইচআর অ্যাডমিনটার মূল কাজটা কি, আপনি যদি আমাদেরকে একটু তুলে ধরতেন সংক্ষেপে, দর্শক আরেকটু ভালোভাবে জানতো। অনেক ধন্যবাদ আরিফ। আসলে শুরুতেই চলে গেলাম যে এইচআর অ্যাডমিন, হ্যাঁ, তো যেইখানে আমার সব সময় আর কি একটু কনফ্লিক্ট হয় যে এইচআর এন্ড অ্যাডমিন, হ্যাঁ, দুইটা কিন্তু আসলে দুইটা ভিন্নমুখী দুইটা জব। বাট আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ অর্গানাইজেশনে এইচআর এবং অ্যাডমিনকে একই সাথে ডিল করছি। তো যেহেতু দেশের প্রেক্ষাপটেই আসলে সবার জন্য ভালো হবে, এর প্রেক্ষাপট থেকে বের হয়ে যেতে পারবো না, তবে বের হওয়ার চেষ্টা করতে হবে। তবে আমি এইচআর ফোকাসড মানুষ আসলে, যদিও অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা করতে হয়, নিজের অর্গানাইজেশনের স্বার্থে অ্যাডমিনিস্ট্রেটিভ জব করতে হয়, বাট বেসিক্যালি আমি মন থেকে এবং আন্তরিকভাবে এইচআর এর প্রতি দুর্বল, এইচআর কে নিয়ে কাজ করি। তো এখন যদি আপনার প্রশ্ন অনুযায়ী চলে যায় যে আসলে এইচআর এবং এডমিনের কাজটা কি, তাহলে বলবো যে এইচআর আসলে সবাই আমরা জানি, যারা এখন স্টুডেন্ট আছে, যারা ফেসবুকে ইয়াং লিডাররা আছেন, সিনিয়ররা, তো অবশ্যই সবাই আমরা জানি এইচআর এর কাজটা কি, এডমিনের কাজটা কি। তারপরেও যদি আমি একটু প্রেক্ষাপটটা বিশ্লেষণ করি যে এইচআর শুরুতেই আপনি বলেছেন যে মানব সম্পদ, তো সেই মানব সম্পদকে নিয়ে আসলে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের কাজ। একটা অর্গানাইজেশনের যদি বলি যে প্রাণ কেন্দ্র, যে একটা অর্গানাইজেশন চলতে গেলে সেখানে কিছু মানুষের প্রয়োজন হয়, সেই মানুষগুলোকে ব্যবস্থাপনা করতে হয়, সেই মানুষগুলোর ভালো মন্দ দেখতে হয়, সেই মানুষগুলোকে ইভালুয়েশন করার প্রয়োজন হয়, সেই মানুষগুলোকে ডিসিপ্লিন করার প্রয়োজন হয়, সেই মানুষগুলোর কেরিয়ার ডেভেলপমেন্টের কথা অর্গানাইজেশনকে চিন্তা করতে হয়। সো এই যে শুরু থেকে যে একটা অর্গানাইজেশন, কিছু মানুষ, সেই মানুষগুলোকে নিয়ে অর্গানাইজেশনের কাজগুলি সম্পন্ন করা, সেই মানুষগুলোর ভালো মন্দ খেয়াল রাখা, তাদের ডে বাই ডে কেরিয়ার
ইমপ্রুভমেন্টের বিষয়েও নজর দেয়া, পাশাপাশি তাদের যে কার্যক্রম, তাদের যে পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে প্রপারলি কাজ করে তাদেরকে কোম্পানিতে সাস্টেইন করানোর যে ব্যাপারটা, এই বিষয়ে খেয়াল রাখা, এবং এই সবগুলো কাজই কিন্তু আসলে এইচআর এর মূল ফোকাসড কাজ। আর যদি এক কথায় বলি যে এইচআর এর কাজ হচ্ছে যে একটা এমপ্লয়িকে অর্গানাইজেশনে নট অনলি অ্যাট্রাক্ট করা থেকে শুরু করে সেই এমপ্লয়ির টোটাল যে এমপ্লয়মেন্ট, তার যে কর্মজীবন এবং তার কর্মের শেষ পর্যন্ত সে যখনই জব সুইচ করলো বা রিটায়ারমেন্টে গেল, হোয়াট এভার, সেই শেষ পর্যন্ত যত ধরনের প্রক্রিয়া সিস্টেমেটিক, সবকিছুই হচ্ছে এইচআর এর মূল কার্যক্রম। তো এই কাজগুলি, যে কাজগুলিকে আমি আসলে একটু সংক্ষেপে বলেছি, প্রত্যেকটা কাজ করতে গেলে আবার এইচআর কে বেশ কয়েকটা উইংসে ভাগ হয়ে যেতে হয়। যে আমি শুরুতেই বললাম যে এইচআর এর কাজ হচ্ছে মানুষকে এমপ্লয়িকে অ্যাট্রাক্ট করা শুরু থেকে। সো সেখানে চলে আসে যে আমার এমপ্লয়মেন্ট সিলেকশনের ব্যাপারগুলি, সো রিক্রুটমেন্ট টিম, জব পারফরমেন্স ইভালুয়েশন টিম, স্যালারি রিলেটেড যত কিছু ব্যাপার আছে, পেমেন্ট, পেরোল ম্যানেজমেন্ট, দেন হচ্ছে ডে বাই ডে যে এমপ্লয়িকে অর্গানাইজেশনের সাথে অ্যাটাচমেন্ট করানো, অর্গানাইজেশনের যে কালচার সেটাকে ডেভেলপ করানো, এবং এমপ্লয়িকে ডে বাই ডে তার যে কেরিয়ার প্রোগ্রেশন, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, নট অনলি তাকে এগিয়ে নিয়ে যাওয়া, সাথে সাথে কোম্পানিকেও আরো মোর বেনিফিটেড হওয়া এমপ্লয়ির মাধ্যমে, এই প্রত্যেকটা ধাপে ধাপে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট টিম। দেন বর্তমানে যদি আমাদের আরএমজি সেক্টরকে বলি, সেখানে একটা বড় আরেকটা উইং রয়ে যায়, সেটা হচ্ছে কমপ্লায়েন্স এন্ড সাস্টেইনেবিলিটি, যে একটা অর্গানাইজেশনকে অলওয়েজ কমপ্লাই করে রাখার জন্য কমপ্লায়েন্সের যে আইন অনুযায়ী চলছে কিনা, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা হিউম্যান তার রাইট প্রপারলি সার্ভ হচ্ছে কিনা, প্রত্যেকটা বিষয়কে ইমপ্লিমেন্ট করা এবং ডকুমেন্টেশন করা, প্রত্যেকটাই কিন্তু এইচআর এর কাজ, এবং এইচআর কে এই কাজগুলি আসলে খুব মনোযোগে সহকারে করতে হয়। তো এটা হলো যে হয়তো আমি পরবর্তীতে এইচআর নিয়ে আরো বলবো, বাট যেহেতু পাশাপাশি অ্যাডমিন কথাটা চলে এসেছে, অ্যাডমিনিস্ট্রেশন, সো অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা একটু ভিন্ন। শুরুতেই আমি বলেছি যে আমি অ্যাডমিনিস্ট্রেশন খুব একটা পছন্দ করি না, বাট করতে হয়। সো বাট অ্যাডমিনিস্ট্রেশন অলসো খুবই একটা কি পয়েন্ট একটা অর্গানাইজেশনের জন্য, যে একটা অর্গানাইজেশনকে পরিচালিত করার জন্য সেখানকার যত ধরনের সাপোর্ট আছে, অর্গানাইজেশনের রুলস রেগুলেশন ইমপ্লিমেন্টেশন, এবং অর্গানাইজেশনের সেফটি, সিকিউরিটি, এমনকি হাউসকিপিং থেকে শুরু করে, যদি আমি বলি, যদি এক্সাম্পল দেই, যে প্রোডাকশন অর্গানাইজেশনের জন্য, যে একটা অর্গানাইজেশন, এটা আমি আসলে সহজভাবে বলছি সবাইকে, কারণ আমরা আসলে এইচআর অ্যাডমিনকে প্রায় সময় গুলিয়ে ফেলি। তো এই জন্য আমি অ্যাডমিনটাকে যদি একটা প্রোডাকশন অর্গানাইজেশনের সাথে কম্পেয়ার করে অ্যাডমিনকে ব্যাখ্যা করতে যাই, তাহলে আমি বলবো যে একটা অর্গানাইজেশনে প্রোডাকশন প্রপারলি পরিচালিত হওয়ার জন্য, যাতে কোথাও কোনো ধরনের হ্যাম্পার না হয়, এই যে আদার্স যে সাপোর্ট দরকার হয়, লজিস্টিক সাপোর্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, সিকিউরিটি সাপোর্ট, সেফটি সাপোর্ট, আপনার পানি, চা থেকে শুরু করে যে লিগ্যাল সাপোর্ট, সবকিছু নিশ্চিত করা হচ্ছে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। সেখানে কিন্তু আপনার হাউসকিপিং, ক্লিনিং, অল বিষয় চলে আসে। আপনার দরজা ভেঙে গেছে, দরজা ঠিক করতে হবে, কলে পানি নেই, পানি ব্যবস্থা করতে হবে, কোনো ধরনের ডিসরাপশন চলবে না। সো সব সময় অ্যাডমিনকে তৎপর হতে হয় যেন আমার অর্গানাইজেশনে আমার এই ধরনের সাপোর্ট গুলির অভাবে যেন কোনো কাজ বিঘ্নিত না হয়। তো সব সময় কিন্তু অনেক বেশি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা বিষয়কে নিশ্চিত করতে হয়। এটা হয়তো যারা অন্য অ্যাঙ্গেল থেকে, অন্য ডিপার্টমেন্ট থেকে আসলে অনেক সময় অ্যাডমিনিস্ট্রেশনের কাজটাকে বোঝা সম্ভব হয় না, কিন্তু এটা কিন্তু একটা বড় দায়িত্ব, যে আমি
সবকিছুর যোগান সব সময় পারফেক্ট রাখবো, যাতে কোথাও কোনো কিছু হেরফের না হয় একটা অর্গানাইজেশনে। যেমন সেটা হতে পারে প্রাকৃতিক দুর্যোগ, সেটা হতে পারে পলিটিক্যাল সিচুয়েশন, বাইরের কোনো একটা অন্য কোনো ধরনের সিচুয়েশন, সবকিছুর ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানকে সেফ রাখাটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় কাজ। তো এটা হলো যে আমার শুরুতে আপনি যেভাবে জানতে চেয়েছিলেন যে এইচআর এবং অ্যাডমিনকে একটু ছোটভাবে ব্যাখ্যা করা, পরবর্তীতে সুযোগ পেলে হয়তো আরো ডিটেলে আলোচনা করব। ধন্যবাদ আরিফ। আপনাকে আপনাকে আমরা জিজ্ঞেস করবো এখন, যেটা হচ্ছে যে আপা, এইচআর এবং অ্যাডমিন যদি আলাদা হয় তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে এইচআর অ্যাডমিনকে কেন আমরা গুলিয়ে ফেলছি, এবং এই দুইটা ডিপার্টমেন্ট, এত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টকে কেন আমরা একসাথে করছি? এই প্রশ্নটা আপনার কাছে আমার এখন থাকবে। তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে লাইভ কুইজ চলছে আমাদের, এবং কুইজের রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সর্বাধিক উত্তরদাতা পাবেন আকর্ষণীয় পুরস্কার। আপনাদের কাছে প্রথম প্রশ্ন, যে আলেয়া আপার মতে এইচআর এর মূল কাজ কি? এক লাইনে লিখলেই হবে, আলেয়া আপার মতে এইচআর এর মূল কাজ কি? এটা আপনাদের জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নের উত্তর দিয়ে আপনারা লাইভে কুইজে অংশগ্রহণ করুন এবং আকর্ষণীয় পুরস্কার জিতে নেবেন আশা করি। আলেয়া আপা, আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে এইচআর অ্যাডমিন, আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা একটু জটিল। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলবো যে প্রশ্নটা জটিল। যে শুরুতেই আমি বলেছি এইচআর এবং অ্যাডমিন দুইটা আসলে ভিন্ন উইংস। তো তারপরও আমাদের দেশের প্রেক্ষাপটে কেন আমরা এইচআর অ্যাডমিনকে একসাথে গুলিয়ে ফেলছি, বিষয়টা অনেকটা প্র্যাকটিসের মতো। যে আমাদের দেশে কিন্তু আসলে এইচআর বিষয়টা এখনো পর্যন্ত এখন অনেকটাই ডেভেলপড, বাট এটা কিন্তু একদিনে হয়নি। শুরু থেকে কিন্তু যখন শুরু হয়েছে তখন কিন্তু আসলে অ্যাডমিন আদলেই ছিল, যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে খুব ছোট একটা পার্ট ছিল এইচআর, যারা কিনা অনলি এমপ্লয়ীদের আসা যাওয়ার হিসাব নিকাশ রাখবে, ক্লারিক্যাল একটা ডিপার্টমেন্ট, তাদের পার্সোনাল ফাইলগুলিকে ঠিকঠাক করে রাখবে, মাস শেষে বেতন দিবে, জাস্ট এই কাজগুলি ছিল। সো টোটালটা একটা স্ট্রাকচারের মধ্যে ছিল, যে হ্যাঁ এইচআর কিন্তু মূল ফোকাসড ছিল না শুরু থেকে। বাট ডে বাই ডে আমরা কিন্তু এইচআর মুখী হওয়া শুরু করেছি। আর আমি যে কারণে হচ্ছে এইচআর এবং অ্যাডমিনকে একসাথে পক্ষপাতি না, সেটা হচ্ছে যে আসলে এইচআর যারা এখানে মুরাদ ভাই আছেন, তারপরে মিন্টু ভাই আছেন, আপনারা হয়তো বলবেন যে এইচআরটা আসলে খুব অ্যানালিটিক্যাল একটা জব। সব সময় মাইন্ড ফ্রেশ নিয়ে যে আমি পিপলকে নিয়ে কাজ করব, পিপলকে অ্যানালাইজ করব, পিপলকে কিভাবে ডে বাই ডে উন্নতি করা যায়, পিপলকে কিভাবে অর্গানাইজেশনের জন্য মোর ফিট করে তোলা যায়, পিপলকে কিভাবে অর্গানাইজেশনে মোর সাস্টেনেবল করা যায়। দ্যাট মিনস এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার, এই দুইজনকে কিভাবে ডে বাই ডে তাদের মধ্যে মোর অ্যাটাচমেন্ট অ্যান্ড মোর ফিট, এবং বলবো যেটা যে উইন উইন, এমপ্লয়ি উইন হবে তার কাজ দিয়ে এমপ্লয়ারের কাছে, এবং এমপ্লয়ার উইন হবে এমপ্লয়ির কাজের মাধ্যমে। দ্যাট মিনস এমপ্লয়ি ডে বাই ডে ডেভেলপ হবে, এবং এমপ্লয়ার এমপ্লয়ির কাছ থেকে ডে বাই ডে নতুন নতুন কিছু ক্রিয়েটিভিটি পেতে থাকবে অর্গানাইজেশনের উন্নতির জন্য। সো এই যে কাজগুলি, এই কাজগুলি আসলে আমার মনে হয় যে এটার জন্য খুব নিবিড় পরিচর্যা দরকার। হ্যাঁ, নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা দরকার, নিবিড় ভাবে তাদের জন্য পলিসি মেক করা দরকার, তাদেরকে কিভাবে তাদের পারফরমেন্সকে ডে বাই ডে ইভালুয়েট করা সম্ভব, কিভাবে, কারণ আমরা জানি মানুষ কিন্তু এক একজন এক এক রকম। এক একটা অর্গানাইজেশনে আমরা হাজারো রকমের মানুষ নিয়ে কাজ করি, কেউ একটু বেশি শিক্ষিত, কেউ কম শিক্ষিত, আবার কিছু অশিক্ষিত মানুষ। শুধু শিক্ষার দিক থেকে না, আচরণের দিক থেকেও কিন্তু ভ্যারাইটিস। কাউকে একটু আদর দিয়ে কাজ করাতে হয়, কাউকে শাসন দিয়ে কাজ করাতে হয়। সো এই সব কিছু বিষয় হচ্ছে যে ব্যাপক, একটা মানুষকে বোঝা কিন্তু এত সহজ না। যে যারা হয়তো বলবেন যে যারা ইঞ্জিনিয়ার বা ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এর কিন্তু ফর্মুলা আছে, যে হ্যাঁ আমি ফর্মুলায় ফেলে দিলে একটা জিনিস তৈরি হবে বা একটা রেজাল্ট আসবে, বাট একটা মানুষকে কখনোই ফর্মুলায় ফেলা সম্ভব হয় না। আমার মনে হয় যে সবচেয়ে জটিল আমরা
সো এই মানুষটাকে যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাকে তার প্রতি যেই সার্ভিস গুলি, তার উপরে যে কেয়ার গুলি, সেগুলি যদি আমরা অ্যাপ্লাই করতে না পারি, তাহলে কিন্তু আসলে প্রপারলি একটা যে হিউম্যান রিসোর্স আমরা যে কথাটা বলছি, তার আলটিমেট যে এফোর্টটা, সেটা আমরা গ্রহণ করতে পারি না এবং তার জন্য স্যাটিসফ্যাক্টরি একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করতে পারি না। সো এই কাজগুলোর জন্য এইচআর কে খুব গভীরভাবে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, কাজ করতে হবে, ডে বাই ডে সার্ভে করতে হবে, প্রত্যেকটা এমপ্লয়ির সাথে 1-to-1 ইন্টারভিউ করতে হবে, তাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সাইকোলজিক্যাল গ্রাউন্ড থেকে, তাদের পারফরমেন্স গ্রাউন্ড থেকে। সো এই কাজ আসলে আমি এখন মাথায় যা আসছে বলে শেষ করতে পারবো না, কিন্তু যেটা শুরুতে বললাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হচ্ছে যে আবার টোটাল অর্গানাইজেশনকে অলওয়েজ নিরাপদে রাখা, প্রত্যেক সময় প্রত্যেকটা বিষয় এনশিওর করা, সকল লজিস্টিক সাপোর্ট দেওয়া। সো দুইটা কিন্তু, ওটা একটা কিন্তু কি বলবো আমি, একটা সব সময় অস্থিরতার মধ্যে থাকা। একটু একটু আপনার সাথে আমাকে কথা বলতেই হচ্ছে, যেটা হচ্ছে আমাদের প্রশ্নটা ছিল জানার জায়গাটা এটা, কেন এটা আলাদা নয়? মানে এই যে দুইটা সেক্টরের দুই ধরনের কাজ, কিছুটা লিয়াজও আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট করতে হয়, কিন্তু দুইটা আলাদা কাজ। অ্যাডমিন মানে হচ্ছে প্রশাসন, প্রশাসন মানেই তো হচ্ছে ওয়াও, মানে ব্যাপার হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কিছু থাকবে, কিন্তু এইচআর এর মতো, এইচআর যেখানে হচ্ছে হিউম্যান রিসোর্স, আমরা যতটা জানি, চাকরি বাকরির যতটা এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে, তাতে মনে হয় এইচআর হচ্ছে মানে কি হচ্ছে এমপ্লয়ি পিপল, এইচআর হচ্ছে এমপ্লয়িদের বন্ধু। এই বন্ধুদের সাথে দারোগা পুলিশ এখানে আমরা মানে রেডি করে দিচ্ছি, এই ব্যাপারটা এই জায়গাটা আসলে বাংলাদেশে আসলে এটা এখন হচ্ছে যে, যেটা বললেন যে কেন, আমি কিন্তু প্রেক্ষাপটটা শুরু করেছি যে শুরুই আমরা অর্গানাইজেশন শুরুই করেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক দিয়ে, এইচআর এর প্রয়োজনীয়তাকে তখন ততটা উপলব্ধি করিনি। তো ওই যে কালচারটা চলে এসেছে, বাট আমি বলবো না যে এখনো কিন্তু কিছু কিছু অর্গানাইজেশনে, সব অর্গানাইজেশনে এইচআর অ্যাডমিনিস্ট্রেশন একসাথে তা নয়। এখন কিন্তু অনেক অর্গানাইজেশনই বিষয়টাকে বুঝতে পেরেছে। অনেক অর্গানাইজেশনে এইচআর এবং অ্যাডমিনিস্ট্রেশনকে দুইটা ডিপার্টমেন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং দুইটা সেটআপ থাকে, বাট অনেক জায়গায় এখনো এইচআর এবং অ্যাডমিনকে একসাথে এইভাবে সেটআপ করে রাখা হয়েছে। তো যেটা বললেন যে কেন আসলে কেন হচ্ছে না, সেটা হচ্ছে যে এই উপলব্ধিটা যত আমাদের মধ্যে এমপ্লয়ারের মধ্যে, অর্গানাইজেশনের মধ্যে গ্রো করবে যে না, আমার যদি প্রপার ভাবে আমি অর্গানাইজেশনকে রিয়েলি এমপ্লয়িদের জন্য এমপ্লয়ি ফ্রেন্ডলি এবং আমার জন্য এমপ্লয়িদেরকে মোর বেনিফিটেড করে তুলতে চাই, তাহলে আসলে এইচআর কে একটা সেপারেট ডিপার্টমেন্ট হিসেবে কাজ করার সুযোগ দিতে হবে, যেখানে তারা মানুষ নিয়ে অনেক বেশি কাজ করতে পারবে এবং ওই হিউম্যান রিসোর্সই তো আসলে অর্গানাইজেশনের জন্য তারাই হচ্ছে মূল রিসোর্স। অতএব যদি এইচআর পিপলদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ হেডেক না দিয়ে অনলি এইচআর এ এনগেজ করা যায় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ টিমটাকে সেপারেট করা যায়, আমি মনে করি যে এটা অনেক বেশি মোর ইফেক্টিভ হবে। এবং আজকে যারা দেখছেন হয়তো অনেক সিনিয়র পারসন আছেন, বা আমি যেখানে ইন্টারভিউতে যাই এই ডিফারেন্সটা আসলে সবসময় তুলে ধরি এই প্রয়াস থেকে, যে হয়তো একটা সময় আমাদের দেশের প্রত্যেকটা অর্গানাইজেশনে এমপ্লয়াররা এই নেসেসিটিটাকে উপলব্ধি করবেন এবং অর্গানাইজেশনের যে সেটআপে এইচআর এবং অর্গানাইজেশনকে দুইটা ভিন্ন পথে পরিচালিত করবেন, তখনই আসলে দুইটা ডিপার্টমেন্টেরই সাকসেস ওনারা খুব ভালো পরিমাণে বেশি বেনিফিটেড হবে বর্তমানের চেয়ে। ঠিক আছে আরিফ, উত্তর পেয়েছেন? দূরে সরে গেছি এই যে স্পেশালিস্টের কাছে আমরা এই যে মানে অনুভূতিটা পেলাম, এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া আসলে। কারণ যেটা হচ্ছে আপনারা হচ্ছেন ম্যানেজমেন্টের সাথে ডিরেক্টলি কাজ করেন, আপনাদের কাছে আমরা প্রত্যাশা করব, এটাই খুব স্বাভাবিক। তো আপা, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা চলে যাচ্ছি আমাদের এইচআর এর আরেকজন বস, আমাদের একজন শ্রদ্ধেয় ভাই, যিনি হচ্ছেন এলিট পেইন্টে বর্তমানে কর্মরত সিনিয়র জিএম হিসেবে। উনি ম্যানেজমেন্টের সাথে সরাসরি কাজ করেন। আশা করি আমরাও অনেক দিক নির্দেশনা ওনার কাছ থেকে পাবো।
মুরাদ ভাই, প্রথমে একটা জটিল কথা দিয়ে শুরু করি। আপনি অনেক সিনিয়র মানুষ, আপনাকে আমরা একটা দক্ষতার উচ্চ আসনে আমরা রাখি। এইচআর এর প্রত্যাশা এবং প্রাপ্তির ক্ষেত্রে আপনি কি বলবেন, সরাসরি যদি আপনি চলে যান? ধন্যবাদ প্রত্যাশা আরিফ। এবং প্রত্যাশার ক্ষেত্রে যদি বলতে যাই, এইচআর হলো এমন একটা ডিপার্টমেন্ট, আলী আপা অনেকগুলো ব্যাপার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, অনেকগুলো জিনিস ইনস এন্ড আউট চলে এসছে। এইচআর এর অবস্থানটা হলো, আমি সবসময় যে কথাটা বলি যে এটা হলো বরের ঘরের মাসি, কনের ঘরের পিসি। অর্থাৎ এমন একটা ব্রিজিং পয়েন্টে এইচআর এর অবস্থান যে এমপ্লয়ি বা কলিগ যারা আছেন তারা এক্সপেক্ট করেন যে এন্ড অফ দ্য ডে এইচআর, দো হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বোর্ড অফ ডিরেক্টরস, বাট হি ইজ অলসো অ্যান এমপ্লয়ি। যেহেতু তিনি এমপ্লয়ি, অতএব এমপ্লয়ি হিসেবে এমপ্লয়ির দুঃখ কষ্টটা উনি বুঝবেন, এর ভালো মন্দটা উনি বুঝবেন, অতএব তিনি যা কিছু করবেন আমাদের পক্ষে কাজ করবেন। আমরা যদি এই প্যান্ডামিক সিচুয়েশনের সাথে তুলনা করি, কোম্পানির আর্নিং মানে ভার্টিক্যালি ডিগ্রেডেড, এবং এই যে চারপাশে একটা বিজনেসের লস প্রজেক্ট শুরু হয়েছে, এর মাঝেও কলিগদের প্রত্যাশা হলো এইচআর হেডের কাছে যে উনি আমাদের স্যালারিটা নিয়মিত রাখবেন, উনি আমাদের মানে সবকিছু খোলা থাকবে, আমাদের ইন্টারেস্টটা উনি রক্ষা করবেন। ঠিক একইভাবে অপোজিট টু অন দা কন্ট্রারি, আমরা যদি বিপরীত পক্ষে চিন্তা করি, বোর্ড অফ ডিরেক্টর পক্ষ থেকে হলো যে হেড অফ এইচআর কে ফোন করে যে কোম্পানির বিজনেস যেহেতু এখন ঠিক মতো হচ্ছে না, এখন যেহেতু একটা চারদিকে মানে একটা অবস্ট্রাকশন অবস্থা, এই অবস্থার মধ্যে তাহলে লে অফ করা যায় কিনা, স্যালারিকে পার্সিয়ালি দেওয়া যায় কিনা, এই ধরনের। এটা কিন্তু আমার কথা বলছি না, মানে দিস ইজ দ্য কমন সিনারিও। মানে বেশিরভাগ ক্ষেত্রে, মানে এক্সেপশনাল আছে, এক্সেপশনাল ক্যান নট বি এন এক্সাম্পল, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই সিচুয়েশন গুলো কিন্তু এইচআর কে ফেস করতে হচ্ছে। তো প্রাপ্তি আর প্রত্যাশার ক্ষেত্রে হলো, এখন এইচআর বিইং এ এইচআর, তার সবার আগে তাকে হতে হবে একটা গুড হিউম্যান বিইং। তাকে চিন্তা করতে হবে একদম নিউট্রাল পয়েন্ট থেকে, যে আমি এমপ্লয়ি হলে আমি কি এক্সপেক্ট করতাম বোর্ডের কাছ থেকে, এবং কোন জায়গাটা হলে আমি কষ্ট পেতাম, কোন জায়গাটা হলে খুশি হতাম। ঠিক অপোজিট সাইডে আমি মালিক হলে, আমি যদি একটা বিজনেস রান করতাম, তাহলে আমি একজন ওনার হিসেবে আমি আমার কি কোন স্বার্থটা আমি দেখতাম। তাহলে আমি যেহেতু বোর্ড অফ ডিরেক্টরের রিপ্রেজেন্টেটিভ, দুইটার মাঝখানে আমার অবস্থান, এই দুইটাকে ব্যালেন্স করে আমাদের হেড অফ এইচআর বা এইচআর ডিপার্টমেন্টে যারা আমরা জব করি, আমাদেরকে মানে ইনিশিয়েটিভ নিতে হয়। এবং সেটা করতে গিয়ে অনেক সময় দেখা গেল যে এটা বোর্ড অফ ডিরেক্টরের স্বার্থের বিপক্ষে মনে হবে অ্যাপারেন্টলি, আবার অনেক সময় মনে হবে যে কলিগদের স্বার্থের বিপক্ষে যাবে। এই জায়গাটা শুধু এক্সিকিউট করলেই হবে না, এই এক্সিকিউশনটা আমি কেন করলাম, এর পিছনের লজিক গুলো দুই পক্ষকেই প্রপারলি কমিউনিকেট করতে হবে। তাহলে এই যে আমাদের দুই পক্ষের যে প্রাপ্তি এবং প্রত্যাশা এবং প্রাপ্তির ভিতরে যে পার্থক্যটা, এটা আস্তে আস্তে কমে আসবে, এবং এইচআর কেউ কেউ ভুল বুঝবে না, এবং আশা করি যে এইভাবেই আমরা এগিয়ে যেতে পারি আর কি। আরিফ। মুরাদ ভাই, সেই ক্ষেত্রে সবসময় যেটা হয়, আমি যদি কোম্পানির মালিক হই, আমি সবসময় চাইবো কিভাবে কোম্পানিতে বেশি প্রফিট করা যায়, আমার প্রফিটেবিলিটি বেশি কিভাবে থাকে। আবার আপনি যেটা বললেন, আপনাদের অবস্থান হচ্ছে খুবই মাঝামাঝি একটা মানে ব্রিথিং পয়েন্টে, এবং যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ওই না পারি সইতে না পারি কইতে, এমন একটা অবস্থা আপনাদের। এই অবস্থা থেকে দুইটা পক্ষকেই সমান তালে বেনিফিটেড করার জন্য আপনারা কাজ করেন। কিন্তু সমাজে বা কর্পোরেট ওয়ার্ল্ডে কথিত আছে এইচআর এর অনেক দোষ, এইচআর অনেক কিছু করে, আমাদের কথা শুনে না, এইচআর মালিক পক্ষের গুণগান বেশি গায়। আমি যদি একটু ভদ্র ভাষায় বলতে যাই, যে এইচআর সবসময় মালিক পক্ষের কাজ করে, কিন্তু এইচআর এর মূল কাজ হচ্ছে এমপ্লয়ি পিপল। এই কথাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন মুরাদ ভাই, প্লিজ? হ্যাঁ, এটা প্রথমেই হলো যে এইচআর এর মূল কাজের ভিতরে একটা তো থিওরিটিক্যাল যে প্রসেসটা, একদম রিক্রুটমেন্ট থেকে শুরু করে আমরা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, তারপরে হলো মেইনটেনেন্স এবং মোটিভেশন, এগুলো আমরা করি। কিন্তু এইচআর এর মূল কাজটা হলো যে এই যে এমপ্লয়ীদেরকে নিয়োগ দেওয়া হয়, এই এমপ্লয়ীদের ভিতর থেকে মানে রাইট আউটপুটটা বের করে আনা এবং তাদেরকে ফিনান্সিয়ালি এবং মেন্টালি সুস্থ রাখা। এই কাজটাই হলো একদম বেসিক্যালি মূলত এইচআর অ্যাডমিনের মূল কাজ। এখন আমরা কিভাবে করতে পারি এই কাজটা, তার কাছে বেস্ট মানে পারফরমেন্স এক্সিলেন্সটা আমরা কিভাবে বের করতে পারি, এখানে তিনটা জিনিস আছে। একজন এমপ্লয়িকে রিক্রুট করার পরে তাকে আগে এনেবল করে তুলতে হবে। অর্থাৎ আমরা থিওরিটিক্যাল যে পড়াশোনা করে আসি একাডেমিক্যালি, বা অন্য একটা ভিন্ন ট্র্যাক থেকে এসে আর একটা অর্গানাইজেশনে আমরা জয়েন করি, এই অর্গানাইজেশনের সঙ্গে তাকে কাস্টমাইজ করার জন্য তার ভিতরে মানে যদি স্কিলের কোনো অভাব থাকে, তাকে স্কিলটা ওরিয়েন্টেড করতে হবে এই অর্গানাইজেশনের মতো। তারপরে তার যদি কোনো লজিস্টিক লাগে, সেই লজিস্টিকটা দিতে হবে। এই সব কিছু দিয়ে তাকে এনেবল করে তুলতে হবে। এনেবল করে তোলার পরে তাকে এমপাওয়ার করতে হবে।
তো অর্থাৎ সেকেন্ড স্টেপে হলো এম্পাওয়ারমেন্ট। এখন আমি যদি সবকিছু তাকে তৈরি করে দিলাম, লজিস্টিকও দিলাম, কিন্তু সারাক্ষণ তার ক্রিয়েটিভিটিকে অ্যাপ্লাই করার সুযোগ আমরা না দিই, তাকে আমরা সব সারাক্ষণ একটা মানে মনিটরিং এর ভিতর রাখি, তাহলে তার ক্রিয়েটিভিটিটা আসবে না, ইনোভেশন আসবে না, এবং সে বেস্ট যে তার ভিতরে আছে সেটা দিতে পারবে না। অতএব নেক্সট স্টেপই হলো তার এম্পাওয়ারমেন্ট। অর্থাৎ এই এনেবলমেন্টের পরে এম্পাওয়ারমেন্ট, এই এম্পাওয়ারমেন্টের পরে যেটা আসবে সেটা হলো এনগেজমেন্ট। অর্থাৎ এনগেজমেন্ট আমরা কিভাবে করব? এনগেজমেন্ট করতে গেলে আমাকে সে তার যে বেসিক নিডটা আছে, তার স্যালারিটা আমাকে রাইটলি দিচ্ছে কিনা, তার ফ্যামিলির খোঁজ খবর, তার যে কতটা নিড আছে সেটা আমরা জানি কিনা, তার যোগ্যতার সাথে ম্যাচ করে আমরা কম্পিটিটিভ স্যালারি যে সিমিলার ইন্ডাস্ট্রিতে কি কি প্র্যাকটিস হচ্ছে, অন্যান্য লজিস্টিক, তার কাজের জন্য একটা কম্পিউটার লাগবে, এগুলো আমরা সব প্রোভাইড করেছি কিনা, উনি স্যাটিসফাইড মানে ব্রেইন এন্ড মাইন্ড দুইটা একসঙ্গে তার কাজ করছে কিনা, এই দুইটা এনশিওর করা হলো এনগেজমেন্টের কাজ। এই তিনটা জিনিস এনেবলমেন্ট, এম্পাওয়ারমেন্ট এন্ড এনগেজমেন্ট, এই তিনটাকে যদি আমরা কম্বাইন করি দেন দুইটার মধ্যস্থতা যে জায়গাটা আসবে সেটা হলো পারফরমেন্স এক্সিলেন্স, অর্থাৎ বেস্ট প্রোডাক্টিভিটি আমরা তার কাছ থেকে পাবো এই তিনটা কাজ এনশিওর করার পরে। দেন এগেইন এই কাজটা করার পরে তখন যদি আমরা পারফরমেন্সটা আসে, তখন আমি এই আউটপুটটাকে নিয়ে আমি বোর্ডের কাছে প্লেস করব যে সে জয়েন করার পর থেকে এই জিনিসগুলো আমরা রাইটলি নার্সিং করেছি, করার পরে হি ইজ পারফর্মিং দ্য বেস্ট। অর্থাৎ এই পারফরমেন্স যখন বেস্ট হবে, হোয়াই ইউ শুড নট পে হিম, হোয়াই ইউ শুড নট রিওয়ার্ড হিম, তখন এই জিনিসটা রাইটলি কমিউনিকেট করতে হবে বোর্ডের সাথে বা ওনারের সাথে। এই কাজটাও করবে হলো এইচআর ডিপার্টমেন্ট। এবং এই কাজটা করতে গিয়ে যদি আবার তার এই তিনটা কাজ করার পরে যদি রাইট আউটপুট না আসে, তখন তার জন্য যেটা আছে, যেটা আপনি শুরুতে আলী আপার কাছে কোশ্চেন করেছিলেন, এইচআর এবং অ্যাডমিন দুইটা একসাথে কেন এবং কেন দরকার। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, অর্থাৎ এইচআর হলো সোহাগ করবে, আবার শাসন করার জন্য হলো অ্যাডমিনিস্ট্রেশন। এখন এই যে সোহাগ করতে গিয়ে তাকে সব ধরনের প্রস্তুতি নেওয়ানো হলো, এখন কোম্পানির আইন কানুন, কোড অফ কন্ডাক্ট, ডিসিপ্লিন, তাকে এনেবলমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এনগেজমেন্ট সবই করা হলো। এরপরেও যদি উনি এদিক সেদিক করার চেষ্টা করে, তার পারফরমেন্সটা ফল ডাউন হয়, এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম না করে, তখন কিন্তু অ্যাডমিনকে এগিয়ে আসতে হবে। এবং ওই কাজটা যদি এখন ওয়ান্স আপন এ টাইম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা ছিল পার্সোনাল ডিপার্টমেন্টের মতো, যেখানে এমপ্লয়ীদেরকে টুলস হিসেবে ট্রিট করা হতো, নট এজ এ হিউম্যান বিইং। সেখানে যে আমি টাকা দিয়ে তাকে হায়ার করে নিয়েছি, তাকে কিনে নিয়েছি, অতএব আমার যেমন ইচ্ছা তেমন আমি তাকে খাটাবো, এই জায়গাটা থেকে বের হয়ে এসে পার্সোনাল ডিপার্টমেন্ট এখন হয়েছে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, এবং লেটেস্ট এটাকে আরো বলা হয় হিউম্যান ক্যাপিটাল ডিপার্টমেন্ট। অর্থাৎ এটাকে ব্যালেন্স শিটের ভিতরেও এইচআর কে মানে দেখানো হয় যে তার মানে মনিটারি ভ্যালু এত। তো এই জায়গাটাতে তখন মানে প্রয়োজন হবে মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ শাসনের। তো ওই জায়গাটা এই জন্য যদি একই জায়গায় এইচআর এবং অ্যাডমিন কম্বাইন্ডলি থাকে, এক অর্থে ভালো আছে, বাট দুইটার কাজ কিন্তু ভিন্ন। এইচআর হলো কলম ধরবে আর অ্যাডমিন হলো লাঠি ধরবে। এখন কোনটা প্রয়োগ করা হবে সময় বলে দিবে। ধন্যবাদ আরিফ। থ্যাংক ইউ মুরাদ ভাই, আপনি চমৎকার কথা বলেন এবং সুন্দর করে উত্তর দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা জানতে পেরেছেন যে মুরাদ ভাইয়ের মতে আসলে এইচআর এবং অ্যাডমিনের যে অবস্থানটা এবং মালিক পক্ষ এবং এমপ্লয়ি পক্ষ, এই দুই পক্ষের মাঝামাঝি অবস্থানকে ব্যালেন্স করে ওনাদেরকে কাজ করতে হয়। ওনারা প্রচন্ড জাতাকলে থাকেন আমি বলবো, এবং এই জাতাকলে থেকে ওনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন একটা 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 ভালো আসনে, মানে যারা হচ্ছে যে আসলে আমাদেরকে নিয়ে কাজ করছে, এইচআররা আমাদের ভালো চিন্তা করে সবসময়, আমাদের অ্যাপ্রাইজাল, আমাদের পারফরমেন্স, আমাদের সবকিছু এইচআররা মেইনটেইন করে। আমরা এইচআরদের কাছে সবসময় আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির সীমারেখাটাও আমরা ব্যালেন্স করব, এই প্রত্যাশা থাকবে। দর্শক যারা আপনারা দেখছেন, অনেক দর্শক আমাদের সাথে জয়েন করেছেন, অনেকে আমাদের সাথে জয়েন করেছেন, বিভিন্ন কমেন্ট করছেন। তো দর্শক, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন যেটা থাকবে যে এইচআর ভাই, মুরাদ ভাইয়ের মতে এইচআর এর অবস্থানটা কোথায়? মুরাদ ভাইয়ের মতে এইচআর এর অবস্থানটা কোথায়? তৃতীয় প্রশ্ন যেটা আপনাদের কাছে, যেটা হচ্ছে মুরাদ ভাই বর্তমানে কোন কোম্পানিতে সিনিয়র জিএম হিসেবে কর্মরত? মুরাদ ভাই বর্তমানে কোন কোম্পানিতে সিনিয়র জিএম হিসেবে কর্মরত? তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আলেয়া আপার মতে এইচআর এর মূল কাজ কি? একজন অবশ্যই প্রশ্নের উত্তর দিয়েছেন, আশা করবি আপনারাও দিবেন। এবং মুরাদ ভাইয়ের মতে এইচআর এর পজিশনটা কোথায়? সংক্ষিপ্তভাবে লিখতেই হবে, আমরা সেটা নিয়ে নিব উত্তর হিসেবে। এবং মুরাদ ভাই বর্তমানে সিনিয়র জিএম হিসেবে কোন কোম্পানিতে কর্মরত রয়েছেন? মুরাদ ভাই ধন্যবাদ, আমরা আবারও আসবো আপনার কাছে। এখন আমরা চলে যাব এমন একজন এইচআর প্রফেশনালের কাছে যিনি আসলে নিজেকে একটা গ্রিন মানুষ হিসেবে ভাবেন এবং যিনি নিজে প্রতিষ্ঠা করেছেন গ্রিন অ্যালায়েন্স এইচআর নামে একটা সংগঠন। উনি নিজেই নিজের কথা বলবেন। আসলে আমরা জানতে চাইবো
যে এইচআর প্রফেশনালরা আপনারা তো এমনিতেই একটা পোস্ট লেভেলে অবস্থান করেন কোম্পানির, আপনাদেরকে আমরা যারা অন্য ডিপার্টমেন্ট তারা সমীহ করি, ভয় পাই, কারণ আপনাদের হাতে থাকে আমাদের বেতন, আপনাদের হাতে থাকে আমাদের অ্যাপ্রেজাল, আমাদের পারফরমেন্স, আমাদের অনেক কিছু। তারপরেও কেন আপনি মনে করলেন যে গ্রিন এইচআর নামে একটা সোসাইটি করা দরকার? বুলবুল ভাই, সরাসরি চলে যাব আপনার কাছে। বুলবুল ভাই একটু প্লিজ আনমিউট করবেন, প্লিজ একটু আনমিউট করবেন। বুলবুল ভাই একটু আনমিউট করেন প্লিজ, একটু আনমিউট আনমিউট আপনার মাইক্রোফোনটা মিউট করা, মাইক্রোফোনটা মিউট করা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসছে মনে হয়। তো থ্যাংক ইউ আলিয়া আপা এবং মুরাদ ভাই আপনাকে, এবং চমৎকার ভাবে এত সুন্দর ভাবে যে গুছিয়ে কিন্তু সমস্ত কথাই বলে দিছেন। তো এর পরেও একটা কথা বলি যে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে আমরা সংগঠন কেন করি বা সংগঠন কেন দরকার, আবার গ্রিন এইচআর কেন দরকার। এই যে বর্তমান যে সময় আপনারা দেখতেছেন আমরা যে পজিশনে এখন আছি, আমরা কিন্তু ওয়ার্ক অ্যাট হোম, আমরা হোম থেকে অফিস করছি। এই যে গত 2 মাস ধরে আমরা প্রতিদিনই কিন্তু আমরা বাসা থেকে অফিস করতেছি। তো আমরা যখন এই যে মুরাদ ভাই এবং আলী আপু যে কথাগুলো বললো যে আমরা যে কাজগুলা করি, রিক্রুটমেন্ট, সিলেকশন, তারপরে পারফরমেন্স অ্যাপ্রাইজাল, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে আমাদের যতগুলা সেকশন আছে, আমরা কিন্তু যদি গ্রিন ইফেক্ট সব সেক্টরে করতে পারি তাহলে কিন্তু আমাদের এনার্জি বলেন, টাইম বলেন, সমস্ত কিছু আমাদের কি হয়, সেভ হয়। এই যে এখন বর্তমান সময়ের অবস্থানে যদি আমরা বলি, আমি আমার অবস্থানে, আপনারা জানেন আমি ওয়ালটনে কাজ করি। ওয়ালটনে আমার যে দায়িত্ব, আমি কিন্তু প্রতিদিনই, আজকেও 2 ঘন্টা আমরা একসাথে কাজ করেছি এবং প্রতিদিনই কোনো না কোনো সেশন আমরা এখান থেকে করতেছি। আমি গত কিছুদিন আগে টাইম ম্যানেজমেন্টের উপরে আমাদের পুরো টিমটাকে নিয়ে ট্রেনিং করালাম, এবং আমাদের রিক্রুটমেন্টও এখনো হচ্ছে, যে স্কাইপের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে। তারপরে এই যে গ্রিন এইচআর কেন দরকার, আমরা যে প্রত্যেকের জানি এখানে যারা আছি যে প্রত্যেকের রুম আছে, রুমে বসবাস করি, এবং যে ডিপার্টমেন্ট হেডগুলো আছেন এবং প্রোডাকশন যেখানে হয়, প্রোডাকশন ফ্লোর, সব জায়গায় আমরা যদি ইফেক্টটা রাখতে পারি, যখন আমাদের রুম থেকে বের হয়ে যায় এবং আমরা যদি লাইটটা বন্ধ রাখি, তারপরে আমরা যখন নিজের চাটা নিজে বানিয়ে খেতে পারি, আমরা প্রোডাকশনের কাজগুলা যদি অনেক ছোট ছোট কস্টগুলা যদি আমরা সেভ করতে পারি, আমরা যদি আমাদের প্রোডাকশনের যেই ওয়েস্টেজ আছে এগুলো যদি রিইউজ করতে পারি, এই বিষয়গুলো আসলে গ্রিন এইচআর ইফেক্টের ভিতরে পড়ে। তো আমরা মূলত গ্রিন এইচআর থেকে অনেকগুলা কাজ করছি, আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, এবং আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই গ্রিন এইচআর যেন প্র্যাকটিস হয়। এর সাথে একটু বলে রাখি, এখন যে বিষয়গুলা এইচআর এর এখন কি দরকার, এই যে গ্রিন এইচআর বা কেন দরকার, আর বর্তমান সময়ে এই আলী আপু খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে যে খুব শর্টকাটে এত সুন্দরভাবে তুলে ধরছেন বিষয়গুলা, তার সাথে মুরাদ ভাই আবারও বলি, তার ভিতরে আমি বলি ইমোশনালি ইন্টেলিজেন্স আমাদেরকে খুব বেশি হতে হয়। এইচআরে আমরা যে কাজ করি, আপনি যে কথাটা মেনশন করেছেন যে আমরা যখনই কাজ করি, যেহেতু পিপলস নিয়ে কাজ করি, আমাদেরকে হয়তোবা অনেকেই মনে করেন যে খারাপ জানে। আমি যতটুকু জানি আলিয়া আপুকে সবাই কিন্তু অনেক ভালো জানে, মুরাদ ভাইকে, তার এইচআর এর আমি সবাইকেই চিনি, এবং এইচআরে যাদের সাথে কাজ করে, ইভেন মার্কেটিং এর লোকজন, তাদেরকেও মুরাদ ভাইকে অনেক পছন্দ করে, কারণ কি তাদের সাথে আমার যোগাযোগ আছে। এবং এই যে এইচআর যদি আপনি ঠিক মতন ইমোশনালি ইন্টেলিজেন্স, আপনি পার্সোনালি সেলফ অ্যাওয়ারনেস থাকে, এবং আমরা যদি প্রত্যেকেই মেন কাজটা, আমাদের যে কাজটা, আমরা যদি বিহেভটা ভেতর থেকে চেঞ্জ করতে পারি, আমরা গান্ধীজি একটা কথা বলছেন, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট। আপনি কখনোই আপনার ফিউচার চেঞ্জ করতে পারবেন না, আপনি আপনার হ্যাবিটটা চেঞ্জ করতে পারবেন। এই যে আমরা এইচআর এর যে সমস্যা, এটা হলো আমরা নিজেরা চেঞ্জ হতে পারি না। এটা আপনি রাইটলি বলেছেন, আমরা নিজেরা চেঞ্জ হতে পারি না। আমরা নিজেরা মনে করি যে আমরা অনেক ভালো পজিশনে আমরা এইচআর এ চলে আসছি, এই জন্য যাদের সমস্যা, যেখানে সমস্যা, ঠিক এই প্রবলেমটা হয়। কিন্তু এই যে দুজনের নাম বললাম, বা এরকম অনেক এইচআর আছে যে তাদের সাথে কিন্তু মালিক পক্ষেরও ভালো সম্পর্ক,
মার্কেটিং এর সাথে ভালো সম্পর্ক, ফাইন্যান্সের সাথে ভালো সম্পর্ক, ইভেন তার টিমের সাথেও ভালো সম্পর্ক। কারণ কি, তারা ইমোশনালি নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, সাথে সাথে কি তাদের এমপ্লয়িকে বুঝতে পারে, তারা কি চায় এটা বুঝতে পারে। এই সব কিছুর সাথে যখন সবগুলার সাথে, সব বিষয়গুলোর সাথে আমরা যখনই অ্যালাইন করতে পারি, তখন কিন্তু এইচআর এর আর সমস্যা হয় নাই, কখনোই সমস্যা হয় না। এখন দেখেন, এই যে গ্রিন এইচআর এর কথা বললেন, এখন যদি আমরা ওয়ার্ক অ্যাট হোম আমরা যদি এটা করতে পারি, এখনের বর্তমান সময়ে থাকতে পারি, আমরা আমাদের আরো হতাশা কেন আসে আমাদের? এই যে আমরা প্রত্যেকদিন একটা প্রোগ্রাম করি, একটা লাইভে আসি, বিভিন্ন গেস্টরা আসে, আমরা যাই, সবার একটা সমস্যা, মানে সবাই বলতেছে তাহলে আমাদের কি হবে? আমি বলি কি, আপনার কিছুই হবে না, আপনার কিছুই হবে না। আপনি যদি আজকের দিনটা কাজে লাগাতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। এবং আমাদের সমস্যাগুলো হয় কেন? আমরা ফ্রাস্ট্রেটেড থাকি কেন? এবং আমরা ভবিষ্যৎ নিয়ে কাজ করতে পারি না কেন? আমরা আজকের দিনটা ভালোভাবে ইউজ করতে পারি না। এই জন্য আমরা অতীত নিয়ে বেশি সময় থাকি এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি বেশি। কিন্তু আজকের দিনের যে কাজটা, এই সময়টার যে কাজটা, আমরা এই কাজটা সঠিকভাবে করতে পারি না। আমরা যদি এই কাজটা করতে পারি, যার যার অবস্থান থেকে, এইচআর বলেন যে কোনো পজিশনে আপনি চাকরি করেন না কেন, আপনার কিন্তু সমস্যা হওয়ার কথা না। তাহলে আমি যদি একটা বিষয় বলি, আমরা চেঞ্জ এজেন্ট নিয়ে কাজ করি, আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। বর্তমানে যে চেঞ্জটা আসবে, মুরাদ ভাই বলেছেন যে বর্তমান সময়ে মালিক পক্ষ একটা বিষয় বলতেছে এবং এমপ্লয়ি একটা কথা বলতেছে। মালিক বলতেছে তুমি কস্ট কমাও, এমপ্লয়িরা বলতেছে যে তুমি স্যালারি দাও। তাহলে কি করার এখানে? এখানে কিন্তু এই যে এই বিষয়গুলা, এখন কিন্তু সব কিছু, এখন যদি আমরা এই চেঞ্জের সাথে থাকি, তাহলে কিন্তু এখন কারা টিকে থাকবে? যারা এই চেঞ্জ ম্যানেজমেন্ট মিলিয়ে থাকবে, এই সব কিছুকে একত্রিত ভাবে করতে পারবে এবং এটাকে ইউটিলাইজ করতে পারে। এবং চেঞ্জ ম্যানেজমেন্টের সাথে, এই যে চেঞ্জ ম্যানেজমেন্টটা কি হয়, চেঞ্জ যখনই হয় মোটিভেশন কি হয়, হাই লেভেল থেকে লো লেভেলে চলে আসে। এই লো লেভেল থেকে যদি আপনি ধরে রাখতে পারেন, এটাকে মেনে নিতে পারেন, এই চেঞ্জ ম্যানেজমেন্টের মোটিভেশনটা আবার উঠতে থাকে। উঠলে এই যখন উঠবে একটা টাইম থাকে, আমি মনে করি এই টাইমটা আমাদের জন্য বেস্ট অপরচুনিটি। আমরা যদি এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারি, আমরা যদি নিজেকে অ্যাডাপ্ট করতে পারি, তাহলে এই টাইমটা ব্যবহার করে এই মোটিভেশনটা যে উপরে উঠবে এবং এটা আমাদেরকে একটা সঠিক জায়গায় নিয়ে যাবে। দ্বিতীয় কথা হলো সেলফ অ্যাওয়ারনেস। আমরা অন্য সব কিছু চেঞ্জ করতে চাই, বাট আমরা এইচআর পিপুলরা নিজেরা চেঞ্জ হতে চাই না। পূর্বেই বলেছি আমাদের সমস্যাটা এই জায়গায়। আমরা যদি নিজেরা প্রথম সেলফ চেঞ্জ হতে পারি, আমরা যদি সেলফ লিডারশিপ অর্জন করতে পারি, আপনি যখন আপনাকে চেঞ্জ করতে পারবেন, আপনি যদি আপনার লিডারশিপটা নিতে পারেন, আপনি দেখবেন আশেপাশে সবার লিডারশিপটা আপনি নিয়ে নিতে পারবেন। আমরা অনেক অ্যাসোসিয়েশন দেখি, অনেক অ্যাসোসিয়েশনের প্রধানকে দেখি, তাদের টিম মেটদের ধরে রাখতে পারে না এবং তাদেরকে ম্যানেজ করতে পারে না। কিন্তু আমরা এমনও লিডারদেরকে দেখি, তারা অনেক, দেখেন এখন বর্তমান সোসাইটি, অনেক সোসাইটি আছে, অনেক সংগঠন আছে, আমরা দেখি কি ত্রাণ বিতরণ করতেছে এবং তারা অধিকারের কথা বলতেছে। এইচআর এর লোকজন অধিকারে, অন্যের অধিকারের কথা বলতেছে, বাট নিজের এমপ্লয়ি 2 জন 3 জন তাদেরকে স্যালারি দিতে পারে না। এই ধরনের এইচআর মালিক আপনাদের দেখতে পারবে কেন? অবশ্যই দেখতে পারবে না। দেখতে পারবে কেন? আপনার সাথে থাকবে কেন? আমার কথা হলো এই জায়গায়, এই কথাগুলোই আমি সবসময় বলে যাই। এইচআর যদি আপনি আপনার কাজটা সঠিকভাবে করেন, আপনি যদি সঠিক মেনটেন করতে পারেন, আপনি মুখে যা, আপনি মানুষে যা, সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, কাজে অ্যাপ্লাই করতে পারেন, আপনাকে অবশ্যই পছন্দ করবে, মালিকও পছন্দ করবে, এমপ্লয়িরা পছন্দ করবে, সবাই আপনাকে পছন্দ করবে। দরকার হলো সেলফ লিডারশিপ। তৃতীয় আর একটা বিষয় হলো, একজন এইচআর প্রফেশনালস বলেন, যে কোনো প্রফেশনালস বলেন, আপনাকে ইমপ্যাথেটিক হতে হবে। আপনাকে অন্যের দুঃখ কষ্টকে বুঝতে হবে, তাকে ইমপ্যাথেটিক ভাবে অ্যাপ্রোচ করতে হবে। আপনার কাছে আসলে কেন আসছো? ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনার কাছে কোনো একটা এমপ্লয়ি আসলো, এমপ্লয়ি আসার পরে বললেন কি, দেখো না তুমি, আমি খুব গুরুত্বপূর্ণ কাজ করতেছি। দেখেন আপনি গুরুত্বপূর্ণ কাজ করতেছে, যে ছোট বা যে কোনো, আমি ছোট বড় পজিশন বুঝি না, আমি সবসময় মনে করি সবাই মানুষ। একটা অফিসে যত মানুষ কাজ করে সবাই সবার কলিগ, যে পিয়ন তারও অনেক অবদান আছে, যে জিএম তারও অনেক অবদান আছে। তো আমি সবাইকে ভাই বলে ডাকি সবাইকে, এবং আমি সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করি। দেখেন যে পিয়নটা আপনার রুমে ঢুকলো, হয়তোবা তাকে আপনি ঝাড়ি দিয়ে বের করে দিচ্ছেন, বাট
আপনার কাছে কাজটা ইম্পর্টেন্ট না, কিন্তু পিয়নের কাছে কিন্তু কাজটা ইম্পর্টেন্ট। এটা আপনাকে মনে রাখতে হবে অ্যাজ এ এইচআর পিপল এইভাবে। এবং শুধুমাত্র তার অবস্থান, আপনার অবস্থান থেকে দেখলে হবে না, তার অবস্থান থেকেও আপনাকে দেখতে হবে, তার অবস্থানে আপনি যেতে হবে। প্রত্যেককে অ্যানালাইসিস করতে হবে। আপনার যত এমপ্লয়ি আছে প্রত্যেকে ক্যাটাগরি করতে হবে, তারা কি ডিপেন্ডেন্স লেভেলের লোক, ইন্ডিপেন্ডেন্স লেভেলের লোক, না ইন্টার ডিপেন্ডেন্স পর্যায়ের লোক। আপনি যখন এটা ভাগ করে ফেলতে পারবেন, ডিপেন্ডেন্স পর্যায়ের জন্য আপনি আপনার আচরণটা ঠিক করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্সের সাথে কিভাবে আচরণ করবেন, ইন্টার ডিপেন্ডেন্স পর্যায়ের লোকের সাথে কিভাবে আচরণ করবেন, এই তিনটাকে যখন অ্যালাইন করতে পারবেন তখন কিন্তু আপনার কাজটা ইজি হয়ে যাবে। তখন আপনি যেখানে অফিসে, বাসায় বসে কাজ করেন, অফিসে কাজ করেন, আপনাকে সবাই গ্রহণ করবে, আপনাকে মালিক পক্ষও গ্রহণ করবে, এমপ্লয়িরা গ্রহণ করবে। চতুর্থত, আপনাকে ব্যালেন্সড হতে হবে। একটা যে কাজ করবেন এই অনুযায়ী আপনাকে একটা ব্যালেন্স হতে হবে। সব মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর, তারপরে অ্যাডমিন, সবার সাথে আপনাকে একটা ব্যালেন্স আচরণ করতে হবে। এবং এই ব্যালেন্সটা করে এবং মালিকের সাথেও এমন ভাবে আচরণ করতে হবে যে ব্যালেন্স সেও যেন বুঝতে না পারে। সবাইকে আপনাকে হ্যাপি করতে হবে, ওইভাবে আপনার ইমোশনালি ইন্টেলিজেন্স হওয়া লাগবে এবং ইমোশন আপনাকে ওইভাবে মেনটেন করতে হবে। আপনি রেগে যান হঠাৎ করে, এটাও কিন্তু হবে না। চতুর্থত, আপনাকে কিন্তু আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটা হলো প্রশ্ন করতে হবে, কেন তোমার এই সমস্যাটা। এই যে মাঝে মাঝে খোঁজ খবর নিতে হবে, এমপ্লয়ীদের খোঁজ। আমরা কিন্তু অন্যদের খোঁজ করি, আমরা যখন চেয়ারে বসি তখন আর অন্যদের কথা ভুলে যাই এবং বুঝে যায় যে আমরা সব পেয়ে গেছি। ভাই এই কথাগুলো বলতেছি আরিফ ভাই অনেক দুঃখ থেকে বলতেছি, কারণ কি আমরা সোসাইটি করি, আপনি সোসাইটি নিয়ে প্রশ্ন করেছেন, আমরা কিন্তু মানুষের জন্য কাজ করি, চেষ্টা করি, এবং যত টাকা ইনকাম করি না কেন তার থেকে বেশি টাকা দেখা গেল কিছু টাকা রেখে বাদ বাকি টাকা খরচ করার চেষ্টা করি, এবং অন্য থেকে ধার করে এনে, বিভিন্ন জায়গা থেকে ধার করে এনে এইভাবে সংগঠন করে আসছি। এই যে কথাটা বললেন এই জন্য। কিন্তু যখন দেখি যারা সংগঠন করে, সংগঠনের বড় পজিশনে চলে যায়, মিষ্টি মিষ্টি কথা বলার পরে তারা এমপ্যাথেটিক থাকে না, এই জন্য আমাদের এই স্যারের লোকজনদেরকে আমাদের দেখতে পারে না। লাস্ট একটা কথা বলি, অবশ্যই যে পজিশনে থাকুন না কেন আপনাকে হতে হবে বি প্রোঅ্যাক্টিভ। আপনি যদি বি প্রোঅ্যাক্টিভ থাকেন, আপনি যদি অন্যের কথা মনোযোগ সহকারে শোনেন, যে কোনো পরিস্থিতিতে আপনাকে কেউ খারাপ ভাববে না। আপনি আপনার পজিশনে অবশ্যই যাবেন, আজকে হোক, হয়তোবা সাময়িক সময়ের জন্য আপনি খারাপ থাকতে পারেন, কিন্তু এট এ টাইম আপনি আপনার অবস্থান ধরে রাখতে পারবেন। এবং আপনাকে অনেকেই খারাপ ভাবতে পারে, বাট আপনি যদি কাজ করে যান তাহলে কিন্তু আপনি আপনার অবস্থানে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন। থ্যাংক ইউ সো আমি মাচ। শুনছিলাম, আমি নিজে একজন বক্তা এবং অনেকেই বলে আমি জ্বালাময়ী বক্তা, এবং আমার কাছে মনে হচ্ছে আমি কেন এইচআরে কাজ করলাম না এবং আপনার মতো লোকের সাথে আমি কেন কাজ করি না, এটা আমার কাছে ব্যর্থ মনে হচ্ছে। কারণ এমন প্রতিবাদী বক্তব্য নিজেদের সংগঠন, নিজেদের যে প্রফেশনাল সেক্টর রয়েছে এই সেক্টর নিয়ে দেওয়ার মতো লোক খুব কমই আছে বাংলাদেশে। আমি একজন সমাজকর্মী, ক্ষুদ্র একজন সমাজকর্মী, এবং কাজ করে যাচ্ছি। আমরা ভালো থাকুন, ভালো রাখুন পরিবার, আপনাদের মতো বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে আমাদের এখানে সাংসদ থেকে আরম্ভ করে, মানে এমপি মহোদয় থেকে আরম্ভ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাজকর্মী, মানে সবাই আমাদের এখানে এসেছে। শুধু একটা সেক্টরের লোক নয়, আপনাদের মতো। কিন্তু বুলবুল ভাই, আপনি যে অসাধারণ বক্তব্য দিলেন, এই বক্তব্য থেকে আমরা দুটো প্রশ্ন খুঁজে পেয়েছি এবং দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নটা করতে চাই। বুলবুল ভাই বর্তমানে কোন প্রতিষ্ঠানে কর্মরত? সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য কুইজ, চতুর্থ প্রশ্ন, বুলবুল ভাই বর্তমানে কোন প্রতিষ্ঠানে কর্মরত? আপনাদের জন্য পঞ্চম এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে বুলবুল ভাইয়ের মতে এইচআর লিডারদের কোন টার্মটা, মানে কোন সফট স্কিলটা বেশি জরুরি? আমি সেটা ভেঙে ভেঙে কিছু ক্লু দিয়ে দিচ্ছি। বুলবুল ভাই বলেছে এমপ্যাথি, বুলবুল ভাই বলেছে কমিউনিকেশন, বুলবুল ভাই বলেছে যে অন্যকে বেশি করে বুঝতে হবে, আমার অবস্থান থেকে আরেকজনকে বুঝতে হবে। বুলবুল ভাই এই কমিউনিকেশন গুলোর কথা বলেছে। সুতরাং কোন টার্মটা, শুধু সেই টার্মটা বললেই হবে, ইংলিশ বা বাংলা আপনি যেটাতেই লেখেন না কেন। বুলবুল ভাই কোন প্রতিষ্ঠানে কর্মরত? আপনাদের জন্য প্রশ্ন। আরেকটা প্রশ্ন রয়েছে, বুলবুল ভাই কোন টার্মটার কথা বলেছেন যেটা লিডারদের, এইচআর লিডারদের বেশি বেশি চর্চা করতে হবে? বুলবুল ভাই, আপনি যে কথা বললেন এই কথা আসলে মানে এই কথাগুলোর বাস্তবতায় আমরা চাচ্ছি। আমরা যেমন আমরা সেলস প্রফেশনে আছি, আমরা সবসময় ভাবি আমরা রেভিনিউ আর্ন করি, আমরা এনে দেই, এইচআর বেতন পায়। একদম যদি সাবলীল কথা বলি, আমরা টাকা কামাই করে আনি, এইচআর বেতন পায়। এটাই হচ্ছে সেলস প্রফেশনদের আমাদের মেন্টালিটি। কারণ আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা ইনকাম করি কোম্পানির জন্য। আর এইচআর মনে করে আমরা যদি অ্যাপ্রাইজাল না দেই, আমরা যদি এই ম্যানেজমেন্টটা না করি, আমরা যদি মালিক পক্ষের সাথে নেগোসিয়েশন না করি,
এই সেলস প্রফেশনাল তাদের জায়গা থেকে প্রমোশন পাবে না, ভালো করতে পারবে না, কাজ করতে পারবে না, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারবে না। এই যে বিষয়টা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আবারও। বুলবুল ভাই, অনেক ধন্যবাদ, আপনি জ্বালাময় একটি বক্তব্য দিয়েছেন এবং আমরা আশা করব খুব শীঘ্রই আপনাদের মতো ইয়াং এবং স্মার্ট প্রফেশনালরা যারা ইম্প্যাথির চর্চা করে তাদের দ্বারা উন্নত হবে এইচআর, আর সবকিছু লিডারদের উন্নতি হবে। আমরা আবারও চলে আসবো। আমরা এবারে চলে যাব আমাদের আরেকজন ইয়াং প্রফেশনালের কাছে, যিনি কিনা একটি প্রতিষ্ঠান শরীফ মেলামাইনে কর্মরত রয়েছেন এবং আমরা এতক্ষণ শুনলাম বিভিন্ন এইচআর বসদের কথা। আপনি ইশতিয়াক ভাই, আপনি অসাধারণ মনের একজন মানুষ এবং আপনি এইচআর নিয়ে খুব ভালো চিন্তা ভাবনা করেন। এইচআর কে আপনার নিয়ে যাওয়ার ইচ্ছা অনেক বড় একটা জায়গায়, বাংলাদেশে এইচআর প্রফেশনালদের প্র্যাকটিসটা ভালো করে করার ইচ্ছা আমরা জানি। আপনি তো ফ্যাক্টরিতে রয়েছেন, ফ্যাক্টরি এইচআরটা আপনি দেখেন, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় হেড অফিস এইচআর এবং ফ্যাক্টরি এইচআর এর মধ্যে আসলে কোনো নীতিগত, গুণগত বা পার্থক্যগত কোনো কিছু আছে কিনা একটু যদি আপনার ভাষায় বলতেন ইশতিয়াক ভাই। ধন্যবাদ আরিফ ভাই। আর আসলে হচ্ছে সামগ্রিক বিষয়, এইচআর এর সামগ্রিক বিষয়, বিভিন্ন টার্মস গুলো, টুলস গুলো সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন আলী আপা, মুরাদ ভাই, বুলবুল ভাই। এর মধ্যে অনেক কিছু চলে গেছে। আর হচ্ছে আসলে আমার কাছে যে প্রশ্নটা আপনার এসেছেন সেটা হচ্ছে যে মেজর যে জিনিসটা হচ্ছে ফ্যাক্টরি এইচআর এবং হচ্ছে কর্পোরেট এইচআর, দ্যাট মিনস এটা বলতে চাচ্ছেন। তো এছাড়া আসলে হচ্ছে এইচআর সামগ্রিক দিক থেকে কিন্তু একটাই জিনিস, হিউম্যান রিসোর্স, অর্থাৎ মানব, যেসব অফিসের বিভিন্ন যেসব এমপ্লয়ি বা কর্মকর্তা আছেন সেই সব রিসোর্সটাকে ম্যানেজ করাই হচ্ছে একজন এইচআর একজন কর্মকর্তার গুরুত্বপূর্ণ এবং বৈশিষ্ট্যগত দায়িত্ব। ক্ষেত্র বিশেষে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পার্টান সেই বিষয়ে বা বিজনেসটাকে গ্রোথ করার পরিপ্রেক্ষিতে সেই এইচআরটাকে বিভিন্নভাবে ভেঙে ফেলা হয়। সেটা ফ্যাক্টরিতে চলে যেতে পারে, সেটা সেলসে চলে যেতে পারে, সেটা কর্পোরেট এইচআরে যেতে পারে, সেটা আরো বিভিন্নভাবে বিশ্লেষণ করা যেতে পারে। আর যদি খুব শর্টলি ভাবে বলা হয় যে কর্পোরেট এইচআর এবং ফ্যাক্টরি এইচআর, কর্পোরেট এইচআর হচ্ছে যেখান থেকে পুরো সেন্ট্রালাইজ, পুরো প্রতিষ্ঠানটার বিভিন্ন নিয়ম কানুন এবং সেখানকার বিভিন্ন ল পলিসি যেগুলি ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ ম্যানেজমেন্ট বডির সাথে থেকে যে কাজগুলো সেন্ট্রালাইজ করে ডিস্ট্রিবিউশন করা হয় এবং ম্যানেজ করা হয়, সেটা আসলে হচ্ছে কর্পোরেট এইচআর হিসেবে বলা যেতে পারে। এখন আসলে হচ্ছে কর্পোরেট এইচআর থাকলে কিভাবে কি সেটা করা যায়। কর্পোরেট এইচআর থেকে কিন্তু অনেক সময় অনেক কিছু কিন্তু আপনার আউটলুক গুলো ভিউ করা যায় না, কারণ সেখানে নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে থাকতে হয়। সেখানে সারাউন্ডিং সমস্ত প্রতিষ্ঠানের যতগুলো আছে থাকে, যেমন যে কোনো একটা প্রতিষ্ঠান XYZ, যে কোনো এফএমসিজি রিলেটেড বা আমি এখানকার যে বলবো, তাদের অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে, তাদের বিজনেস এক্সপানশন অনেকগুলো ইন্ডাস্ট্রি থাকতে পারে, তাদের বিজনেস এক্সপানশন অনেকগুলো শোরুম থাকতে পারে, সবগুলো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্টলি অপারেশন দিতে পারে। আর ভবিষ্যতে এই চারটা আসলে হচ্ছে টেকনোলজি বেসড চলে যাচ্ছে। টেকনোলজি বেসড যদি না যেতে পারে কখনো এইচআর বা এইচআর নয়, আমরা সমস্ত কর্ম প্রফেশনাল যারা আছে তারা সাস্টেইন করাটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। তো সেই সাস্টেইনেবিলিটি রাখার জন্য আমাদেরকে এখন থেকে মডার্নাইজেশনের সাথে থেকে সে ডেভেলপ করে নিতে হবে। আর ফ্যাক্টরি এইচআর, সেখানে আসলে হচ্ছে সোজা কথা হচ্ছে যদি শর্টলি বলা যায়, শ্রমিকদের সাথে থাকা, শ্রমিকদের ম্যান পাওয়ার নিয়ে ডেভেলপমেন্ট করা, তাদের কাছে টোটালি ডিরেক্টলি তাদের কাছে ইনভলভ হয়ে যায়। একটা শ্রমিক সে যখন ফ্যাক্টরিতে যে কোনো জায়গায় হোক, সে কিন্তু সরাসরি উৎপাদনশীল বা উৎপাদনমুখী কর্মকাণ্ডের সাথে সুব্যস্ততা। সেখানে মেল আছে, ফিমেল আছে, হচ্ছে শিশু শ্রমিক ও ক্ষেত্র বিশেষে প্রযোজ্য হতে পারে। তারা কিভাবে কাজ করছে, তারা একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর রিলেটেড তাদের কিভাবে তাদের ডেলিভারিটা শ্রমটা দিচ্ছে, তাদের ক্যাপাবিলিটি কেমন, তাদের সুখ দুঃখ কেমন। আমরা শুধু কাজ করছি তা কিন্তু না, ওই একটা কাজ করতে গেলে আমাদের কর্মকর্তাদের সমস্ত একটা পরিবার, যখন আমরা কাজ করি হচ্ছে পরিবারের জন্য, আমাদের পরিবার যদি ঠিক না থাকে তখন আমরা সেই কর্মক্ষেত্রে কিন্তু আমরা সঠিকভাবে কখনো আমাদের নিজস্ব ডেলিভারিটা কখনো দিতে পারবো না। ফ্যাক্টরিতে এইচআর থাকাকালীন অবস্থা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় তার নিজের পেশেন্টটা জানতে হবে, সে তার পরিবার ঠিক আছে কিনা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, তার ফাইন্যান্সিয়ালি কোনো মুভমেন্ট যাচ্ছে কিনা, দুর্যোগ মুহূর্তে তার সমস্ত সাপোর্ট পাচ্ছে কিনা, ফাইন্যান্সিয়ালি কোনো অ্যাটাচমেন্ট বা অ্যাডভান্স কোন পেমেন্টের কিছু দরকার আছে না, তার সাথে আসলে ডিরেক্টলি মিশে যেতে হবে। যখনই আপনি তার সাথে ডিরেক্টলি থেকে কোনো কিছু জানার চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনি সেই এমপ্লয়ি বা সেই ওয়ার্কার থেকে আপনার খুব আপনার ফার্স্টলি ফিডব্যাকটা পাবেন, এবং তাকে যখন আপনি ডেলিভারি দেওয়ার সময় যখন সান্ত্বনামূলক অনেক কিছু ভাবে ইন্সপায়ার করার চেষ্টা করবেন, আপনি কিন্তু তার থেকে যে ফিডব্যাক বা সমস্ত কিছু পাওয়ার এটা থাকবেন। আসলে
এইচআর এর মধ্যে আমরা আসলে কর্পোরেট এইচআর থেকে আমরা অনেক সময় খুব বেশি স্কিপ করি যে ফ্যাক্টরি এইচআর এখানে আসলে কাজ করছে কি, তাদের কোনো কাজ নেই, তারা শুধুমাত্র এমপ্লয়ি নিয়ে কাজ করছে, এগুলো নিয়ে কাজ করছে, মানে এক্স ওয়াই জেড এক্সেট্রা। কিন্তু যারা ফ্যাক্টরি এইচআর এ কাজ করে থাকে বা এখানে যেমন আলে আপা আছেন, উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অলমোস্ট 18 ইয়ার্স দেন, আমার যতটুকু ধারণা উনি কমপ্লায়েন্স ইস্যু নিয়ে খুবই বেশি সচেতন। আর এখন ফ্যাক্টরি থেকে থাকা যে দেখা যাচ্ছে আমাদের দেশে গার্মেন্টসটা অর্থাৎ রপ্তানিমুখী শিল্পটা খুবই বেশি ওয়ার্ল্ডলি আছে। তো অলমোস্ট আমাদের দেশে কম বেশি প্রায় 80,000-এর মতো প্রতিষ্ঠান, যেগুলোতে প্রতিষ্ঠানে ফ্যাক্টরির মধ্যে সাথে সম্পৃক্ত। আমরা মনে হয় না যে খুব বেশি এইচআর সরাসরি ফ্যাক্টরির সাথে খুব বেশি অ্যাটাচমেন্টে থেকে তাদের সাথে খুব বেশি ডেলিভার করার চেষ্টা করি। তো এটা আসলে সময় এসেছে, সময় হয়েছে এই বিষয়গুলোকে আসলে গ্রো আপ করার। আর যে জিনিসটা হচ্ছে যে আমরা আসলে কখনো এইচআর গুলো আমরা যে জিনিসগুলো হচ্ছে প্রতিনিয়ত আমরা একটু একটু করে খুব বেশি আলাদা হয়ে যাচ্ছে। এইচআরটার মধ্যে কিন্তু আসলে আর আগের মতো সেরকম যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সে জিনিসটা আসলে গ্রো আপ করে নাই। যখন 2000 সালের আনুমানিক 2000 সালের যখন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের যখন এইচআরটা শুরু হচ্ছিল আস্তে আস্তে করে, তখন কিন্তু এইচআর আসলে ওইভাবে ছিল না। যেটা আলাই আপা বলেছিল সেটা তখন অ্যাডমিনিস্ট্রেশনে পাস ছিল। তখন আমরা জাস্ট হচ্ছে ক্লারিক্যাল জব, যে এটা এখনকার গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো বা বিভিন্ন ফ্যাক্টরি রিলেটেড গুলো যে টাইপ বা রেকর্ড কিপারের বলা হয়, সেই কাজগুলো করা হতো। অমুক এই জিনিসটা কাজ করো, ওই জিনিসটা কাজ করো, খুব ছোট ছোট কাজগুলো সুসম্পন্ন করার জন্য কাজ করা হতো। পরবর্তীতে আস্তে আস্তে করে সেগুলোকে একটা এইচআর হিসাব নিয়ে, অর্থাৎ তখন হচ্ছে এইচআরটা আসলে হচ্ছে প্লেসমেন্টে কাজটা করতো এবং সাপোর্ট সার্ভিসে কাজটা করতো। 2007 বা 8 সালের দিকে তখন আসছে এইচআরটাকে একটু মডার্ন হয়ে আসছে হচ্ছে পিপল ম্যানেজমেন্ট নিয়ে। তখন এইচআর আসছে আসলে হচ্ছে পিপলটাকে ম্যানেজ করতে, প্রতিষ্ঠানের বিভিন্ন পিপল গুলো কর্মকর্তা গুলো তাদের জানার জন্য, তাদের ইন্সপেকশন আস্তে বা আমরা কাটারে যেসব জিনিসগুলো আছে, যেসব এইচআর ম্যানেজমেন্ট মডিউল গুলো, সেগুলো আমরা প্র্যাকটিস করা শুরু করার চেষ্টা করেছি। 2012 বা 13 সালের পর থেকে কিন্তু আমরা আসলে এইচআরটাকে বিজনেস পার্টনার হিসেবে নিয়ে যাচ্ছি। আমাদের সামনের সময়গুলোতে আমরা এইচআরটা যদি আমাদের এইচআর বিজনেস পার্টনার হিসাবে যদি না থেকে যদি আমরা সেগুলো ডেভেলপ না করি, তাহলে কিন্তু আমরা কখনো এইচআরটাকে আসলে প্রপারলি স্মুথ জায়গায় কিন্তু আমরা কখনো নিয়ে যেতে পারবো বলে মনে হয় না। কারণ একজন এইচআর এর বিজনেস পার্টনার হিসেবে সে কিন্তু তার সেলস এর সমস্ত পিপলদেরকে জানা দরকার, তার উৎপাদন মুখে অর্থাৎ প্রোডাকশনাল অ্যালাইনমেন্টের সাথে জানা দরকার, তার মেইনটেনেন্স পিপলদের সাথে জানা দরকার, তার হচ্ছে অ্যাকাউন্টস পিপলদের সাথে জানা দরকার, অর্থাৎ রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এগুলো কি জন্য? কারণ এখন এইচআর এর বিজনেস পার্টনার হলে তাকে প্রথমে হচ্ছে রিক্রুটমেন্ট, ট্যালেন্ট ম্যানেজমেন্টে যেতে হবে। সে ওই পিপলটা তার জন্য আসলে কি সাবস্টিকেট কিনা, সে ওই প্লেসমেন্টের জন্য আসলে কতটুকু গ্রো আপ করবে, তাকে নিয়ে ভিশন কতটুকু হবে, মিশন কতটুকু হবে, সমস্ত কিছু কিন্তু আসলে পর্যালোচনা করে কিন্তু আসলে এগিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা আসলে যেটুকু এইচআর গুলোকে যেভাবে আমরা ভেঙে ভেঙে দেখছি, ফ্যাক্টরি এইচআর বা কর্পোরেট এইচআর বা এফএমসিজি এইচআর, এগুলো আমরা বিভিন্নভাবে না দেখে আমরা এইচআরটাকে বিজনেস পার্টনার হিসেবে দেখতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেমন জ্ঞান সমৃদ্ধ হবে, আমরা সেই কাজগুলোকে আরো অপারেশন গুলো একসাথে করার জন্য আরো খুব স্বচ্ছতা থাকবো এবং এগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। তবে আমাদের যেসব বুলবুল ভাই বলেছেন যে সংগঠনের বিষয় ভিত্তিতে, আমরা কিন্তু আসলে এইচআর এর এখন সেরকম রাইটস বা এরকম কিছু এখন পর্যন্ত ভিত্তিভাবে স্থাপন করতে পারিনি। আগে দেখা যাচ্ছে যে মানে বাংলাদেশের খুব স্বনামধন্য একটা সোসাইটি আছে, সেখানে আমরা 4 জনের মধ্যে মোটামুটি আমরা সবাই সে সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত। সময়ের পরিক্রমে সংগঠনগুলোকে আরো বৃহৎ আকারে না হয়ে সেগুলো যেন আসলে ক্ষুদ্র আকারে হয়েছে। এগুলো হওয়ার কারণ হচ্ছে কারণ আমরা আসলে এইচআর পিপল গুলো এখন পর্যন্ত ইউনিটিতে বা ঐক্যবদ্ধ হয়ে আমরা সেগুলো ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারিনি। আমরা কাজ করতে, ভিত্তি স্থাপন করতে পারি না এইচআর দিয়ে কি ম্যান পাওয়ার দের রাইটসটা নিয়ে কথা বলতে। আমরা পারিনি আদৌ সে আমাদের এইচআর গুলোকে বন্ডিং করতে, সেগুলোকে অ্যারাইজ করতে পারিনি বলে সেই গ্যাপ গুলো এখন এই যে কোভিড-19 এর সে দুর্যোগ মুহূর্তে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রমানুসারে এগুলো এক একটা করে দেখা দিচ্ছে, সেই রিটার্ন গুলো যেগুলো আমরা আসলে করতে পারিনি আজও। আমরা শুধুমাত্র হচ্ছে রিলিফ বা ত্রাণ বা আমরা আসলে সংগঠনের ক্ষুদ্র পয়সা ফাইন্যান্সিয়াল বেনিফিট এগুলো কিন্তু যথেষ্ট নয়। আমরা আসলে যে আমরা এইচআর পিপলরা আমরা কয়জন খোঁজ খবর নিয়েছি আসলে আমাদের জায়গা থেকে যে কয়টা ফ্যাক্টরিতে আসলে রাইটসলি পেমেন্ট হচ্ছে, এপ্রিল মাস বা মে মাসের পেমেন্ট হচ্ছে, সে দিচ্ছে অর্গানাইজেশন গুলো। মুরাদ ভাইয়ের একটা ভিত্তিতে দিচ্ছে, এইচআর হচ্ছে আসলে হচ্ছে নাভি, তাকে কর্মীদের মানে এমপ্লয়ি এন্ড এমপ্লয়ার মধ্যস্থতা স্থাপন করে নিতে হয়। এখন
প্রতিষ্ঠানের কর্তা যখন সে যদি সহদর না হয়, সে যদি আগ্রহ প্রকাশ না করে তার কর্মীদের থেকে রিটার্ন ROI-টা নেওয়ার জন্য, সে আন্তরিকতা যদি না থাকে, তাহলে সে কর্মী কিভাবে তার ফিডব্যাকটা দিবে, তার প্রতিষ্ঠানের কর্তা বা ওনারশিপ সেও কিভাবে সে রিটার্নটা পাবে। কারণ সাতিচ্যতা প্রতিষ্ঠানগুলো 10 মাস বিজনেস করেছে, দেখুন একটা পরিস্থিতি, একটা গ্লোবাল পরিস্থিতির মধ্যে আছে, সেখানে আমাদের বাংলাদেশ তৃতীয় বিশ্ব উন্নয়নশীল দেশের মধ্যে আমাদের দেশ বাংলাদেশের পরিস্থিতির মধ্যে কর্মকর্তাগুলো, প্রতিষ্ঠানগুলো কতটুকু দুস্থ অবস্থার মধ্যে আছে। কর্মকর্তাগুলোকে ছাঁটাই করার প্রক্রিয়াজাত করা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন রকমের তদারকি করা হচ্ছে। আদৌ কি আসলে মানা হচ্ছে? এখন যে প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে বা রাখা হচ্ছে, সেগুলো কি আসলে স্বাস্থ্যসম্মতভাবে সেই প্রতিষ্ঠানগুলো নিয়ে রাখা হচ্ছে? আসলে না, তা নয়। এবং সেগুলো দেখার মতো কিন্তু আসলে ওরকম কোনো ফ্যাক্টরিগুলোর মধ্যে কিন্তু আসলে আরো অনেক ভয়াবহ বিরাজ করছে। ফ্যাক্টরি HR গুলোর মধ্যে আরো এগুলো দুর্যোগ মহামারী আকারে ধারণ করে নিচ্ছে। তা আমাদের আসলে যে জিনিসগুলো হচ্ছে যে আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন সেলস টিম বা মার্কেটিং টিমগুলো যখন মাইগ্রেট করে, প্রতিষ্ঠান থেকে মাইগ্রেট করে, তখন কিন্তু দলগতভাবে সেটা মাইগ্রেট করার সুযোগ হয়। HR কোন টিমকে দেখেছেন এখন পর্যন্ত মাইগ্রেট হতে দলগতভাবে? কিন্তু না, কারণ হচ্ছে HR পিপল আসলে বন্ডিংটা খুব কম, ইউনিটিটা খুব কম। যেই কমের কারণেই আসলে হচ্ছে HRরা কিন্তু এখনো ম্যানেজমেন্টের কাছে সেরকম ট্রাস্টেবল জায়গা এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারে নাই। হ্যাঁ, বুলবুল ভাই আরেকটা বিষয় বলেছিল যে ম্যানেজমেন্টের কাছে ভালো হওয়ার বিষয়। ম্যানেজমেন্টের কাছে ভালো হওয়া যাবে, ম্যানেজমেন্টের কাছে ভালো হতে হবে যদি ম্যানেজমেন্টে বোঝার যে সাতিচ্যতা থাকে। সেলস পিপলরা দেখা যাচ্ছে যে তাদের কাছে আমাদের দেশে আসলে সমস্ত কিছুই সেলস পিপলদের সাথে সম্পৃক্ত। তাদের ROI-টা কিন্তু নির্ধারণ করে হচ্ছে HR এর কাছে এসে PMS এর মাধ্যমে। এখন PMS-টা করার জন্য কিন্তু তাদের আসলে প্রপার ইউটিলাইজ করার জন্য কি আমরা আসলে এই যে সেলস পিপলরা কি করি, আমরা কিন্তু আসলে 360 কখনো অ্যাপ্লাই করে দেখি না। 360 যদি অ্যাপ্লাই করে দেখতাম সেটা প্রপারলি, তাহলে একটা সেলস পিপলের ROI-টা বা তার PMS-টা কিন্তু খুব ভালোভাবে সেট আপ করা যাওয়া খুবই সম্ভব হতো। আর আমরা কি আসলে কি এখন পর্যন্ত সেই পারফরমেন্স অ্যাপ্রেজালগুলো কি ট্রান্সপারেন্ট রেখেছি? আমরা তো আসলে এখন পর্যন্ত ট্রান্সপারেন্ট রাখতে পারিনি। আমরা পার্সেন্টেজ বেসিসে দেখি, আমরা এখনো পর্যন্ত ম্যানুয়ালি দেখি। আমরা কিন্তু বলি হচ্ছে সাকসেশন প্ল্যানিং, আমরা কি আদৌ কি আসলে সাকসেশন প্ল্যানিং এর দিকে এগিয়ে যাচ্ছি? আমরা কিছুতে যাচ্ছি না। HR এর আমাদের যেসব ট্রান্সগুলো আছে, খুব গুটি কয়েক প্রতিষ্ঠান বাংলাদেশের যেগুলো আছেন, তারা আছেন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে তারা প্র্যাকটিস করেই আসছে, যেহেতু কমপ্লেক্স ইস্যুতে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিশদ একটা ইন্ডাস্ট্রি, সেটা না হয় বাদ দিলাম। অন্য যেসব ইন্ডাস্ট্রিজ গুলো, সেগুলো কি আসলে পরিকল্পিত হয়ে আসছে? তা কিন্তু না। তো সুতরাং যে জিনিসের মধ্যে আসলে হচ্ছে যে HR এর যে প্যাটার্নটা, যে ভিত্তিটা, সেটা আসলে হচ্ছে আমাদেরকে দিয়ে ডেভেলপমেন্টে করাটার একটা প্রয়াস আসছে। হয়তো এগুলো আস্তে আস্তে করে যাবে। ফ্যাক্টরি HR এবং হচ্ছে কর্পোরেট HR এবং FMCG বা সেলস HR যে জিনিসগুলো আছে, এগুলো আসলে হচ্ছে এক একটা পার্টে চলে গেছে। মূলত সবগুলো হচ্ছে হিউম্যানটাকে টোটালি কিভাবে ম্যানেজ করে, সেগুলোকে অ্যাকুইজিশন করে, তাদেরকে মোটিভেট করে, তাদের থেকে রিটার্ন করে নিয়ে আসা, সেটাই হচ্ছে আমাদের মূল হিউম্যান রিসোর্সের কাজটা। আরিফ ভাই। ইস্তেক ভাই, আসলে ইস্তেক ভাই, আপনারা এত সুন্দর করে আপনাদের নিজেদের ভ্রান্তিগুলো, নিজেদের যে দোষগুলো উঠে নিয়ে আসছেন, এইভাবে আসলে আমরা কি বলবো, আমি তো ভেবেছিলাম যে আপনাদেরকে আরো কঠিন কঠিন প্রশ্ন করে আপনাদেরকে জালে আটকে ফেলবো, যে আপনারা কি করছেন, আমাদের জন্য কাজ করছেন না। কিন্তু বুলবুল ভাই, আপনি, আলী আপা, মুরাদ ভাই, নিজেদের মানে এই যে আত্মসমালোচনাটা, আজকে ভালো থাকুন ভালো রাখুন পরিবার যে কাজগুলো করছে, যে HR প্রফেশন নিয়ে আমাদের কত একটা বিভ্রান্তি, যে HR কত দোষ আমরা দিই, কিন্তু সত্যিকার অর্থে আপনারা যে আপনাদের অবস্থান থেকে চেষ্টা করছেন ইয়াং প্রফেশনালদের হাতে যে আসলে বাংলাদেশটা সুন্দর হতে যাচ্ছে, এটাই তার একটা প্রমাণ। আমরা আশা করব খুব শীঘ্রই HR প্রফেশনালরা তাদের এই যে জড়তাগুলো রয়েছে, যে প্রতিবন্ধকতা রয়েছে, নিজেদের যে এই ক্যাপাসিটির যে ল্যাকিংসটা রয়েছে, এমপ্যাথির চর্চা, যেটা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে বেশি বেশি চর্চা করা, সেটা সঠিক প্রয়োগ। এবং আপনি যেটা বলছেন ইস্তিয়াক ভাই, যে আমরা আসলে যে প্রশ্নটা আপনাকে আমি করতাম, সেটা হচ্ছে সংগঠন করছি, আমরা HR এ আছি, আমরা ত্রাণ দিচ্ছি, CSR করছি, কোম্পানি দেখাচ্ছি, পত্রিকায় ছবি, ইলেকট্রনিক মিডিয়া এবং টিভিতে সংবাদ আসছে, কিন্তু আমরা এমপ্লয়ি ছাঁটাইও করছি, আমরা এমপ্লয়ীদের বেতন দিচ্ছি না, আমরা এমপ্লয়ীদেরকে লে অফ করছি। আমাদের এই জায়গাটাতে আমরা কতটা স্বচ্ছ আছি? তো আমরা আবারও আসবো আপনার কাছে। ইস্তিয়াক ভাই চমৎকার কথা বলেছেন, আপনি একজন ইয়াং প্রফেশনাল। আমরা চলে যাবো আমাদের মুরাদ ভাইয়ের কাছে।
মুরাদ ভাই এলিট প্যান্টে কর্মরত আছেন সিনিয়র জিএম হিসেবে, এবং তিনি সুন্দরভাবে তার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন এই মুহূর্তে। তার পিছনে তার ট্রেডমার্কটা রয়েছে, তার ব্র্যান্ডিংটা হচ্ছে, আমরা চমৎকারভাবে দেখতে পাচ্ছি। দর্শক তো উত্তর জেনে যাবে মুরাদ ভাই। তো মুরাদ ভাই, আপনার কাছে যে প্রশ্নটা, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি অনুষ্ঠানের, আপনাকে আমরা যদি জানতে চাই আপনার কাছে, যেটা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে এমপ্লয়াবিলিটি স্কিল নামে একটা স্কিল দাঁড়িয়েছে, যেটা হচ্ছে যে আগে আমরা হয়তো ওইভাবে মানে জানতামও না, আমরা চর্চাও করতাম না। আসলে ইয়াং প্রফেশনাল এবং যারা জয়েন করতে চান বিভিন্ন সেক্টরে, কর্পোরেটে, এমপ্লয়াবিলিটি স্কিলটা আসলে কি এবং তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি করতে হবে এমপ্লয়াবিলিটি স্কিল বাড়াতে গেলে? ধন্যবাদ আরিফ। এমপ্লয়াবিলিটি স্কিল হলো মানে চাকরির বাজারে নিজেকে যোগ্য করে তোলা, যে আমি যে যোগ্যতাগুলো থাকলে আমি চাকরি পাওয়ার জন্য কনফিডেন্ট হব, চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি অগ্রাধিকার পাবো, এই যোগ্যতাটা অর্জন করার ক্রাইটেরিয়া গুলোকে সম্মিলিতভাবে বলা হয় এমপ্লয়াবিলিটি স্কিলস। একটা মিনিট, একটু সরি টু সে, একটু আমি প্রশ্নটা করে নেই। দর্শক, আপনারা যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন কাছাকাছি হলেও আমরা উত্তরগুলো নিব। আপনাদের জন্য আরো দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন ইস্তিয়াক ভাইয়ের কাছ থেকে, যেটা হচ্ছে যে কত সাল থেকে এইচআর কোম্পানির বিজনেস পার্টনার হিসেবে আছে, কাজ করছে? কত সাল থেকে? দুইটা সাল আছে, দুইটা সাল এখানে যে কোনো একটা উল্লেখ করলেও আমরা উত্তরটা সঠিক বলে ধরে নেব, কারণ আমরা চাই আপনারা আগ্রহী হয়ে মনোযোগী হয়ে অনুষ্ঠানটা দেখুন। কত সাল থেকে ইস্তিয়াক ভাইয়ের মতে এইচআর কে বিজনেস পার্টনার হিসেবে নেওয়া হয় কোম্পানির? আরেকটা প্রশ্ন হচ্ছে যে এইচআর এর প্রফেশনালরা কোন দক্ষতাটা এখনো অর্জন করতে পারেনি, মানে কোন বিষয়টা এইচআর দের ইস্তিয়াক ভাইয়ের মতে এখনো অর্জন করা বাকি রয়েছে? ইস্তিয়াক ভাই অনেক কিছু কথাই বলেছেন, আশা করবো আপনারা উত্তরগুলো খুব সহজ দিয়ে দিবেন। জি মুরাদ ভাই প্লিজ। থ্যাংক ইউ আরিফ। এমপ্লয়াবিলিটি স্কিলের এখন বর্তমানে হলো যে ইয়াং যারা আছেন, স্টুডেন্টস প্লাস ইয়াং প্রফেশনাল, তাদের ভিতর অনেকের ভিতরে একটা কমন ফ্রাস্ট্রেশন কাজ করে যে আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন করেছি, বিডি জবে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার মানে কোনো ইন্টারভিউ কল পাইনি। তো এই যে বা ইন্টারভিউ দিচ্ছি, আমার চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না? এই জায়গাটার জন্যই আমরা এমপ্লয়াবিলিটি স্কিল বাড়ানোর ক্ষেত্রে আমরা তাগিদ দিয়ে থাকি। এমপ্লয়াবিলিটি স্কিলটা কিন্তু শুরু হয় একদম আন্ডারগ্রেড থেকে। আমরা যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন আমাদের হাতে কিন্তু 4টা বছর সময় থাকে। এই 4টা বছরে কিন্তু মানে প্রতিটা বছর উইকেন্ডে হলো একটা করে 52টা শুক্রবার, অর্থাৎ 4 বছরে 208টা শুক্রবার আমরা পাই। প্রতি মাসে যদি 4টা শুক্রবার ধরি, আমরা 4টা শুক্রবারের মধ্যে প্রথম অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমরা যদি পরিকল্পনায় রাখি যে আই উইল ইনভেস্ট 1 ফ্রাইডে ফর মাই লার্নিং, প্রফেশনাল লার্নিং, তাহলে অনার্স ফার্স্ট ইয়ার থেকে যদি আমি এটা শুরু করি যে আমি একটা শুক্রবারে আমি একটা এক্সেলের একটা ট্রেনিং করব, আরেক শুক্রবারে একটা পাওয়ার পয়েন্টের ট্রেনিং করব, আরেক শুক্রবারে আমার ইংলিশের ফ্লুয়েন্সি বাড়ানোর একটা ট্রেনিং করব, তারপরে আমি যদি এইচআর এ ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, এই ফাউন্ডেশনের অফ এইচআর এর বেসিক কোর্স যদি কোথাও করাই বা লেভেল ল এর কোনো কোর্স করাই, এগুলো করতে থাকবো। প্রতি মাসে যদি একটা করে করি আমরা, তাহলে আমরা 4 বছর শেষে আমাদের 48টা ট্রেনিং আমাদের রিজিউমিতে লেখার মতো মানে একটা এনলিস্টমেন্ট হবে, যেটা একজন 2 পেজের বা একজন ফ্রেশ গ্রাজুয়েটের 1 পেজে যেখানে সিভি শেষ হয়ে যাবে বা রিজিউমি শেষ হয়ে যাবে, সেখানে আমি একটু এগিয়ে থাকবো। অর্থাৎ আমার কমন প্রশ্ন হলো যে শুরু থেকে একটা মাইন্ডসেট করা, ট্রাই টু বি এ বিট ডিফারেন্ট ফ্রম দ্য কমন পিপল। অর্থাৎ কমন থাকলে আপনি কমন ট্রিট পাবেন, কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে থাউজেন্ডস অফ স্টুডেন্টস আর পাসিং আউট ফ্রম দ্য পাবলিক এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি উইথ বিবিএ, এমবিএ এন্ড সো মেনি ডিগ্রিজ। এখন আমি যদি কমনের মধ্যে থাকি তাহলে আমি কিভাবে আনকমন ট্রিট আশা করব? কারণ আমার 5টা পজিশন, আমার অ্যাপ্লিকেশন পরে 1000, তাহলে এই যে বাকি মানে 995 জন, তাদের মধ্যে আমি কেন মানে আমাকে কেন ডিফারেন্টলি ট্রিট করবে? তাহলে একটা ব্যাপার হলো আমি শুরু থেকেই নিজেকে ডিফারেন্ট করার জন্য মানে মাইন্ডসেট করব এবং সেই অনুযায়ী কাজ করব। কমপক্ষে একটা শুক্রবার আমরা লার্নিং এর পিছনে ব্যয় করব। নাম্বার 2 হলো আমি যে প্রফেশনে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই সেই সাবজেক্টের উপর আমাকে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হতে হবে, সেই সাবজেক্টের উপর আমার দক্ষ হতে হবে, বাট আই হ্যাভ টু বি জ্যাক অফ অল ট্রেডস। আমি যদি ফিন্যান্সে কাজ করি কিন্তু এইচআর, মার্কেটিং, সেলস, সাপ্লাই চেইন ও ইন্টারনাল অডিট অল কাজ সম্পর্কে আমাকে মোটামুটি একটা এভারেজ ধারণা থাকতে হবে, আদারওয়াইজ আমার কমিউনিকেশন ফেল করবে। কারণ আমি চাকরি করতে গিয়ে প্রতিটা ডিপার্টমেন্টের সাথে আমাকে ইন্টারাক্ট করতে হবে, ইন্টার ডিপার্টমেন্টাল আমাদের যে এলএসএ বলে মানে মানে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট আমরা করি। তো এই জন্য আমাকে এটাকে এক কথায় আমি যদি বলতে যাই তাহলে জ্যাক অফ অল ট্রেড
মাস্টার ইন ওয়ান, অর্থাৎ আমার এক্সিস্টিং আমার যে নিজের ফিল্ডটা সেখানে আমাকে মাস্টার হতে হবে, বাকি ডিপার্টমেন্টগুলো সম্পর্কে আমাকে বেসিক ধারণাটা থাকতে হবে। নাম্বার 3-তে যদি আমি যাই তাহলে হলো কম্পিউটার লিটারেসি। বর্তমানে এই যে ওয়ার্ক ফ্রম হোম, আমার যদি কম্পিউটার লিটারেসি ভালো না থাকে তাহলে আমি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবো না। আমার এই যে জুমে আজকে এই যে আমাদের স্ট্রিম ইয়ার্ডে আমাদের এই আজকে লাইভ সাক্ষাৎকার হচ্ছে, তারপর জুমের মাধ্যমে ভিডিও মিটিং হচ্ছে, আমার এক্সেলের কাজগুলো যদি বসে একটা কাজ দেয় আমার আমার লাইন সুপারভাইজার বা ডিপার্টমেন্টাল হেড, এই কাজটা যদি আমি স্বল্পতম সময়ের ভিতরে এক্সেলের মানে ভার্টিক্যাল লুকআপ, হরাইজন্টাল লুকআপ বা অন্যান্য কাজের মাধ্যমে করে আমি দ্রুত দিতে না পারি, তাহলে আমার সময় বেশি যাবে, আমি অন টাইম ডেলিভারি দিতে পারবো না। এই জন্য আমাদেরকে কম্পিউটার লিটারেসি ইজ মাস্ট। এখানে ওয়ার্ড হলো বেসিক, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো করতে হবে। অনেক কর্পোরেট সেক্টরে অনেক এমপ্লয়িকে আমরা দেখি যে কাজের ক্ষেত্রে তার স্কিল একটু কম থাকা সত্ত্বেও সুন্দর প্রেজেন্টেশন, সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে উনি বসের মন জয় করে প্রমোশন নিয়ে নিচ্ছে, এরকম ঘটনা আমরা দেখি। অর্থাৎ কোনো স্কিলকে আমরা ছোট করে দেখতে পারি না, অতএব কম্পিউটার লিটারেসি আমাদেরকে হতে হবে। নেক্সট হলো ফ্লুয়েন্সি ইন ইংলিশ। বর্তমানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশের কারণে আমাদের অফিসিয়াল কমিউনিকেশন গুলো, বিশেষ করে রিটেন কমিউনিকেশন সব আমরা ইংলিশে হয়, বাংলায় আমরা কথা বলি বা ভার্বাল কমিউনিকেশন করি, কিন্তু যখনই আমরা কিছু লিখতে যাই তখন আমাদেরকে ইংলিশে কমিউনিকেট করতে হয়। যখন একটা প্রেজেন্টেশন আমরা বোর্ড মিটিং এ বা একটা বসের সামনে একটা মিটিং এ দিতে যাই তখন আমাদের ইংলিশে বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ গুলো কমিউনিকেট করতে হয়। অতএব ইংলিশে যাতে লিখতে গেলে আমার ভুল না হয়, এই রেকটিফাই গুলো যদি আমরা করে নেই ধীরে ধীরে, তাহলে আমাদের কনফিডেন্সটা গ্রো করবে। আর যদি আমরা মনে হয় আমি যদি জানি যে আমার ইংলিশে দুর্বলতা আছে, আমি ঠিক মতো লিখতে পারি না, আমার লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু ইট উইল ডিগ্রেড মাই মোরাল স্ট্রেংথ। তো ওই জায়গাটা আমাদের ফ্লুয়েন্সি বোথ ভার্বাল এন্ড রিটেন, এই ইংলিশের ফ্লুয়েন্সিটা বাড়াতে হবে এমপ্লয়াবিলিটি স্কিলের পার্ট হিসেবে। এরপর হলো কমিউনিকেশন স্কিল। বলা হয় একাডেমিক কোয়ালিফিকেশন এবং পাস্ট এক্সপিরিয়েন্স আমাদের 15 থেকে 20% ম্যাক্সিমাম সহায়তা করে থাকে কর্পোরেট সেক্টরে, বাকি 80% থেকে 85%ই হলো কমিউনিকেশনের উপর নির্ভর করে। আমি কিভাবে কথা বলছি, কিভাবে লিখছি, কিভাবে ইমেল ফরওয়ার্ড করছি, কিভাবে রিয়াক্ট করছি, আমি কিভাবে ইমপ্যাথি প্রকাশ করছি, এই অল টুগেদার মিলে কিন্তু আমাদের কমিউনিকেশন স্কিল, এর ভিতরে সফট স্কিলও আছে। এই কমিউনিকেশন স্কিলগুলো আমাকে বাড়াতে হবে। এই কমিউনিকেশন টোটাল ফ্রেমওয়ার্কের উপরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে আমাদের আয়ত্তে আনতে হবে ধীরে ধীরে। এরপর হলো প্রফেশনাল নেটওয়ার্কিং। এখন জবের ক্ষেত্রে কোথাও যদি দেখা যায় যে আমার মিড লেভেল একটা পজিশন খালি হয়েছে, আমি শাওনকে চিনি এবং সে খুব ভালো, মোটামুটি আজকে যে কথাগুলো বললো এই একই নেটে আসছে, আমরা ট্রেনিং এর সময় দেখা হয় বা একই সোসাইটিতে দেখা হয়, তখন কি হবে, আমার হঠাৎ করে মনে হবে যে আমার এই পজিশনটার জন্য আমি একটা সিকিউর সাবঅর্ডিনেট বা জুনিয়র চাই বা টিম মেম্বার চাই, যেটা আই ক্যান ট্রাস্ট অন শাওন। তো এই যে জিনিসটা, এটা কিন্তু এসেছে প্রফেশনাল নেটওয়ার্কিং থেকে। আর যদি আমাদের দুজনের মধ্যে পরিচিতি না থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা আসতো না। এই জন্য আমি বলি যে যেখানে আমরা একটা ট্রেনিং এ যাই, আমরা একটা সেমিনারে যাই, সিম্পোজিয়ামে যাই, সেখানে অনেকগুলো বিজনেস কার্ড আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে অবসর সময়ে আমরা তাদেরকে মানে ডিস্ট্রিবিউট করব লার্নিং এর পাশাপাশি, এবং তাদেরটা নেওয়ার চেষ্টা করব। সেখান থেকে চলে আসার পরে আমরা একটা থ্যাঙ্কস মেল করব যে আজকে অমুক জায়গায় এখানে পরিচয় হয়েছে, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লেগেছে, আমি অমুক এবং আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ উইল কিপ ইন টাচ ইন ফিউচার। এই যে হয়ে গেল, মানে শুরু হয়ে গেল কিন্তু ইন্টারাকশনটা। এরপরে আপনি নববর্ষে, ঈদে, তার জন্মদিনে বিভিন্ন সময় যদি উইশ করতে থাকেন, দেখবেন যে আপনার তার মাথার ভিতরে আপনার নামটা, আপনার ফেসটা তার ভিতরে গেঁথে গেছে। এইভাবে কিন্তু আপনি জবের রেফারেন্স পেতে পারেন, বা জবের ক্ষেত্রে অনেক সময় মানে কি বলে এটাকে আমি নেপোটিজম বলবো না, প্রত্যেক বস চায় তার টিম মেম্বাররা ট্রাস্টেড হোক, তার নোন পারসন থাকুক। তো ওই জায়গা থেকে মানে বেসিক কোয়ালিফিকেশন থাকলেও, এভারেজ কোয়ালিফিকেশন থাকলেও এইটুকু পিক আপ করে অনেক সময় অনেক বস, এটাতে দোষের কিছু নেই। এরপরে হলো জব পোর্টাল প্রোফাইল। বর্তমানে আমরা লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে অনেক রিক্রুটমেন্ট হয়। দেখা গেল যে কাউকে অনেক এমপ্লয়ার, অনেক হেড অফ এইচআর কোন একটা পার্টিকুলার পজিশনে লোক লাগবে, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে ওই ধাঁচের কয়েকটা সিভি উনি নিজে নিজে মানে সার্চ করছেন। এখন হচ্ছে হিডেন মোডে যদি সার্চ করেন তাহলে বুঝতেও পারবেন না যে যার প্রোফাইল মানে উনি রিড করছেন, উনি বুঝতে পারবেন না যে কার প্রোফাইল কে রিড করছেন। বাট এই লিঙ্কডইনের মাধ্যমে বর্তমানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এবং ভালো ভালো লোকাল কংগ্লোমারেট গুলো ওই লিঙ্কডইন প্রোফাইল দেখে দেখে মানে করে থাকেন। এখন তাহলে বিডি জব আমাদের লার্জেস্ট জব পোর্টাল ইন বাংলাদেশ, বিডি জবের আমার একটা আছে কিনা, প্রোফাইল আছে কিনা, লিঙ্কডইন আমার একটা প্রোফাইল আছে কিনা, আপ টু ডেট আছে কিনা, সেটা আমাদেরকে আজকে থেকে খেয়াল করতে হবে। এখানে যদি ইয়াং প্রফেশনাল বা স্টুডেন্টস কেউ থেকে থাকেন, আমি সাজেস্ট করব আজকে গিয়েই ওখানে সব সিকোয়েন্স দেওয়া আছে, আপনারা বিডি জবে এবং লিঙ্কডইনের প্রোফাইলটা করে নেবেন।
এছাড়া এমপ্লয়াবিলিটি স্কিলের ক্ষেত্রে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে ল অফ অ্যাসোসিয়েশন। বর্তমানে টার্মটা খুব পরিচিত, যে আমরা কার সঙ্গে উঠছি, কার সঙ্গে বসছি, কার সঙ্গে মানে বেশিরভাগ সময় পাস করছি, এটার উপর ডিপেন্ড করবে আমার প্রফেশনাল গ্রোথ কতটুকু হবে। আমি বুলবুল ভাইকে দেখি যে আমাদের এইচআর গুরু মুশারফ স্যারের সাথে প্রায় সময় উনি টাইম পাস করেন, এটাতে কিন্তু তার একটা গ্রোথ হয়, মানে মেন্টাল গ্রোথ হয়, যে স্যারে কিভাবে উঠেন, কিভাবে বসেন, রাত কয়টা পর্যন্ত ঘুমান, বা কিভাবে স্যার এই পর্যায়ে আসলেন। একজন মানুষের সঙ্গে থাকতে থাকতে কিন্তু তার অনেক জিনিস টেক ওভার করা হয় বা ইনফ্লুয়েন্সটা অটোমেটিক্যালি চলে আসে। ল অফ অ্যাসোসিয়েশন বলছে যে আপনি দৈনন্দিন জীবনে যে 5 জন লোকের সঙ্গে আপনি সবচেয়ে বেশি উঠেন, বসেন, চলাফেরা করেন, এবং আপনার এভারেজ আচরণ হবে ওই 5 জন লোকের আচরণ, এভারেজ ইনকাম হবে ওই 5 জন লোকের এভারেজ ইনকাম, এবং আপনার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স হবে ওই 5 জন লোকের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। অতএব বন্ধু সিলেকশনের ক্ষেত্রে আমাদের কাদের সঙ্গে কোম্পানি সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে চৌজি হতে হবে। তাহলে কথা থেকে যায়, তাহলে আমাদের যারা ফ্যামিলি মেম্বার জুনিয়র আছে বা আমার টিম মেম্বার যারা, আমি যদি হেড অফ ডিপার্টমেন্ট হয়ে থাকি, তাদেরকে আমরা কোথায় রাখবো? হ্যাঁ, আমরা রাখবো আমাদের টোটাল নাম্বার অফ পিপল, আমি সার্কেলটা তাহলে বড় করে ফেলি, 5 জনের জায়গায় 10 জন করি। যদি 10 জন করি, তাহলে আমি যদি 5 জনের মধ্যে রাখি, 3 জন থাকবে আমার চেয়ে সুপিরিয়র, মানে আমার চেয়ে বেশি লার্নেড, আমার চেয়ে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স বেশি, আমার চেয়ে ইনকাম করে বেশি, এরকম থাকবে 3 জন। 2 জন থাকবে আমার চেয়ে, তাহলে অন্যরাও শেখার সুযোগ পাবে, আমারও গ্রোথ হবে। ইফ ইউ আর দ্য ওয়াইজেস্ট ম্যান অর লার্নেড, মোস্ট লার্নেড পারসন ইন এ রুম, ইউ আর ইন দ্য রং রুম। এটা হলো ল অফ অ্যাসোসিয়েশনের ভাষা। অর্থাৎ মানে আপনি যদি যে জায়গায় আছেন সেই জায়গায় আপনি যদি সবচেয়ে জ্ঞানী হন, তাহলে আপনি ভুল জায়গায় আছেন, আপনার এখান থেকে শেখার কিছু নেই। অতএব এই ল অফ অ্যাসোসিয়েশনটা আমাদের এমপ্লয়াবিলিটি স্কিলের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর হলো সেলফ ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, তারপরে সেলফ ডিসিপ্লিন, এই জায়গাগুলো আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। আজকাল ইন্টারভিউতে ডাকলে দেখা গেল যে আগের দিন অ্যাসিওর করা হয় যে আপনি আসবেন কি আসবেন না কালকে 10টার সময়, সম্পূর্ণ কনফার্ম করার পরেও 10টা বেজে যায়, তখন তাকে কল দিলে অনেক সময় কল ধরে না, অনেক সময় কল ধরে মানে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে সরি স্যার, শরীরটা একটু খারাপ ছিল, আমি এখনো ঘুম থেকে উঠি নাই। তো এই যে মানে প্রফেশনালিজমের ল্যাকিং, এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমার লাস্ট 8.5 ইয়ার্সে আমার অফিসের ভিতরে আই হ্যাভ নো সিঙ্গেল সেকেন্ড লেট ইন অফিস। আমি যদি কোনোদিন একটু লেট হয়েছে কোনো কারণে, সেদিন আমি ছুটি নিয়ে নিয়েছি, বা আমি 10 মিনিট পরে কোনো কারণে এসে পৌঁছেছি, আমি সেদিন হাফ ডে ছুটি নিয়ে আমি অফিস করেছি। বাট আই কিপ দিস রেকর্ড। আই অলসো লিভ ইন দ্য মানে ঢাকা সিটি অফ হিউজ ট্রাফিক জ্যাম, আই হ্যাভ ফ্যামিলি, আই হ্যাভ পার্সোনাল সিকনেস, ওভারকামিং অল দোজ ইস্যুস আই এন্টার ইনটু অফিস বিফোর 9। কিভাবে এটা সম্ভব? এটা সম্ভব হয়েছে প্রোঅ্যাক্টিভনেসের কারণে, যেটা বুলবুল ভাই বলেছেন তার কথার ভিতরে। প্রোঅ্যাক্টিভনেসের ভিতরে কথা হলো যে এখানে 2টা টার্ম আছে, একটা ল মানে সার্কেল অফ ইনফ্লুয়েন্স আর সার্কেল অফ কনসার্ন। আমি যেটার উপরে আমার কোনো কন্ট্রোল নেই সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমার যেটার উপরে কন্ট্রোল আছে সেটার উপর আমি মাথা ঘামাবো। আমি ট্রাফিক জ্যামের উপর আমার হাত নেই, বাট ঘুম থেকে আধা ঘন্টা আগে ওঠার উপরে আমার হাত আছে। অতএব আধা ঘন্টা আগে, আমার অফিসে আধা ঘন্টা আগে রওনা করার আমার হাত আছে, ট্রাফিক জ্যামের উপর হাত না থাকলেও। তাহলে আমি দোষারোপ ট্রাফিক জ্যামকে না করে আমি একটু আগে বের হই, আমি একটু আগে ঘুমাই, আগে ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু আমার এই টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো হবে। এবং যখনই দিনটা শুরু ভাবে হয়, তখন সারা দিনটা কিন্তু অনেক সময় ভালো যায়। এই পার্সোনাল ডিসিপ্লিন গুলো কিন্তু এমপ্লয়াবিলিটি স্কিলের একটা পার্ট। তারপরে হলো যে সর্বশেষ যেটা আমি বলবো, কন্টিনিউয়াস লার্নিং। যদি ভালো চাকরি পেতে চাই, আর্ন করতে চাই, সেই আর্ন করতে হলে লার্ন করতে হবে। অর্থাৎ লার্নের এলটা বাদ দিলেই হলো আর্ন। আমাদেরকে আর্নিং এর মাধ্যমে লার্ন করে তারপর আমাকে আর্নিং এ যেতে হবে। আর আমরা যেহেতু রিলিজিয়াসলি যদি বলি, ধর্মীয় ভাবে, ইসলাম ধর্মে একটা হাদিস আছে যে সিক নলেজ ফ্রম ক্যাডল টু গ্রেভ, অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানের সন্ধানে ফিরবে। অর্থাৎ একজন মানুষের একদম ধর্মীয় ভাবেই বলে দেওয়া আছে যে কন্টিনিউয়াসলি লার্নিং এর মাধ্যমে শিখতে হবে। চাইনিজ একটা প্রভাব আছে যেটাতে বলা হয় যে কেরিয়ারটা হলো একটা খরস্রোতা নদীর মতো, যেখানে আমি একজন স্রোতের বিপরীত মুখে, আমি একজন মাঝি, নৌকা বেয়ে নৌকাটাকে স্রোতের বিপরীতে নিয়ে যাচ্ছি। আপনি অনেক দূর পথ এগিয়ে গেলেন কষ্ট করে নৌকা বেয়ে, আপনি এরপরে যদি নৌকা বাওয়া ছেড়ে দেন, আপনি কিন্তু ওই জায়গায় স্থির থাকবেন না, স্রোত আপনাকে পিছনের দিকে নিয়ে যাবে। অর্থাৎ আপনাকে যদি এই কম্পিটিটিভ ফিল্ডে, এই জব মার্কেটে যদি আপনাকে টিকে থাকতে হয়, আপনাকে নৌকা কন্টিনিউয়াসলি বাইতে হবে স্রোতের বিপরীতে। অর্থাৎ এটা সাইকেল পাওয়ার মতো, সাইকেলে ব্যালেন্সও রাখতে হবে, আপনাকে সামনে এগিয়েও যেতে হবে, পেডেলও মারতে হবে। আপনি যদি পেডেল মারা ছেড়ে দেন, পড়ে যাবেন, মানে অর্থাৎ অলটুগেদার ব্যালেন্সিং। তাহলে কন্টিনিউয়াস লার্নিংটাও হলো একটা গুরুত্বপূর্ণ পার্ট অফ এমপ্লয়াবিলিটি স্কিল, যেটা আমাকে সমসাময়িক অনেক তথ্যের সাথে, অনেক কিছুর সাথে মিল রাখবে। আমার মনে হয় এই জিনিসগুলো যদি
একজন মানুষ শুরু থেকেই তার নিজের ভিতরে ঢোকাতে পারে, তাহলে তার এমপ্লয়াবিলিটি স্কিল ভালো থাকবে এবং সে জব মার্কেটে নিজেকে যোগ্য ক্যান্ডিডেট হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আরিফ। মুরাদ ভাই, আপনার কথা আমি নিজেও শুনছিলাম, কারণ আমিও আপনার ছায়াতলে থাকা হয়তো একজন কর্মচারী বা কর্মকর্তা, কারণ আপনার এমপ্লয়ি আমি, আমার নিজেকেও এমপ্লয়াবিলিটি স্কিল প্রতিনিয়ত ডেভেলপ করতে হচ্ছে। এবং ভালো থাকুন, ভালো রাখুন, এই প্রতিষ্ঠানের ফাউন্ডার এবং প্রেজেন্টার হিসেবে এই সুযোগটা আপনারা আমাকে করে দিয়েছেন, কারণ এখানে আপনাদের মতো চমৎকার যে স্কিল প্রফেশনালরা আসেন এবং আমি অফলাইনে থেকে থেকে নোট করি এবং শিখি কি কি আমাকে আসলে করতে হবে, কারণ আমাকেও তো চাকরি করে খেতে হবে ভাই। তো বিষয়টা হচ্ছে, মুরাদ ভাই চমৎকার কথা বলেছেন এবং অসাধারণ। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য প্রশ্ন, মুরাদ ভাই কোন স্কিলটাকে বাড়াতে বলেছেন ইয়াং প্রফেশনাল বা প্রত্যেকটা প্রফেশনালদের জন্য? শুধু স্কিলটার নাম বললেই হবে, ভিতরে অনেকগুলো স্কিল বলেছেন, অনেকগুলো পার্ট বলেছেন, সেগুলো দরকার নাই। মুরাদ ভাইয়ের মতে কোন স্কিলটা বাড়াতে হবে? মুরাদ ভাই এই মাত্র কোন বিষয়টা নিয়ে কথা বলেন, কোন স্কিলটা এমপ্লয়ীদের বাড়ানো উচিত, প্রফেশনালদের বাড়ানো উচিত? মুরাদ ভাই, আমরা আপনাকে বেশিক্ষণ রাখবো না, কারণ আপনার ব্যস্ততা আছে আমরা জানি। আপনি তবে আপনি চলে গেলে অনুষ্ঠানটা একটু কেমন জানি হয়ে যাবে, আপনাকে আমরা মিস করব। শেষ একটা প্রশ্ন, আমাদের একজন প্রিয় মানুষ, প্রিয় একজন স্যার, আমাদের সেলসের একজন গুরু, উনি প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আপনাকে আমার করতেই হবে, এই সময়টুকু আপনার কাছে চেয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা উত্তর দিন, মুরাদ ভাই কোন স্কিলটাকে গুরুত্ব দিতে বলেছেন? আমাদের সাথে রয়েছেন জিএম কামরুল হাসান, উনি একটি কর্পোরেট হেড, একটা সেলসের কর্পোরেট হেড এবং 22 বছর তার সেলস এক্সপিরিয়েন্স। উনি আমাদের একজন গুরু, আমাদের ভালো থাকুন ভালো রাখুন পরিবারের একজন অ্যাডভাইজার। উনি প্রশ্ন করেছেন, উনি এই কথাটা মন্তব্য এবং প্রশ্ন মিলিয়ে করেছেন, সবাইকে শুভেচ্ছা। আমার মতে মানব সম্পদ বিভাগের দায়িত্বে থাকা মানুষগুলো যখন ব্যক্তিত্বের সাথে আপোষ করে, মালিক পক্ষের তোষামোদি করে, ভালো থাকার চেষ্টা করে, নিজের স্বার্থকে প্রাধান্য দেয়, তখন অনেক মেধাবী নিরীহ কর্মঠ সৎ ও যোগ্য এমপ্লয়ি অনেক ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তাই মানব সম্পদ কর্মকর্তাদের নির্মোহ হওয়া উচিত। এটা কি আমার কাছে প্রশ্ন? ওকে আরিফ, থ্যাংক ইউ। আলে আপা, দর্শক যারা আছেন এবং বুলবুল ভাই, শাওন, সবাইকে আমি অ্যাডভান্স বলে নিচ্ছি, আমি প্রশ্নের উত্তরটা দিয়ে আমি একটু স্কিপ করব, কারণ আই হ্যাভ সাম আর্জেন্সি, আমি অফ দ্য ট্র্যাক আরিফকে বলে নিয়েছি। তো এই জন্য আসলে বোধহয় আলে আপাকে স্কিপ করে আমাকে কোশ্চেনটা বোধহয় আরিফ করেছে। আরিফকে আমি আগে একটু জানিয়ে রেখেছিলাম। আলে আপা, আমি সরি। তো আমি যে কথাটা প্রথমে আমি বলেছিলাম, একজন হিউম্যান রিসোর্স প্রফেশনাল হতে হলে সবার আগে যে জিনিসটা, যে গুণটা তাকে থাকতে হবে, হি অর শি মাস্ট বি এ গুড হিউম্যান বিং। অর্থাৎ তার নিজে একটা গুড সোল থাকতে হবে, যে আমি কাজ করতে গিয়ে কোথাও কাউকে ঠকাচ্ছি কিনা। এটা হতে পারে মালিক পক্ষ, হতে পারে এমপ্লয়ি। কারণ আপনার যে জব রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটির ভিতরে আপনি যদি পপুলারিটি অর্জন করার জন্য আপনি শুধু এমপ্লয়ি বেনিফিট দিতে থাকেন, তখন কিন্তু আপনি কম্প্রোমাইজ করছেন আপনার রেসপন্সিবিলিটি, যেটা অ্যাসাইন বাই বোর্ড অফ ডিরেক্টর। আবার বোর্ড অফ ডিরেক্টরের স্বার্থ রক্ষা করতে গিয়ে আপনি যদি কলিগদেরকে ডিপ্রাইভ করেন, তাহলে কিন্তু আপনি আপনার রেসপন্সিবিলিটির সাথে কম্প্রোমাইজ করছেন। এই দুইটা জায়গায় ব্যালেন্স করতে গিয়ে এমন ভাবে করতে হবে যে, আমি যে কথাটা বললাম, এখানেও কিন্তু রাইট কমিউনিকেশনের একটা প্রয়োজন আছে, যে কোন কাজটা আমি কেন করছি, এটা দুই পক্ষের সঙ্গে রাইটলি কমিউনিকেট করতে হবে। যেমন এই অবস্থায় এখন অনেকগুলো অর্গানাইজেশন লে অফ করেছে বা পার্শিয়াল স্যালারি দিয়েছে, আমরা অনেকে রিটেন্স করেছে, আমরা কিন্তু কিছুই করি নাই। উই দ্য এলিট পেইন্ট, এই যে আমার পিছনে লোগো আছে দেখতে পাচ্ছেন, এলিট পেইন্ট লোকাল নাম্বার 1 পেইন্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ। তা আমরা কিন্তু এই এপ্রিল মাসের স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস ফুল দিয়ে দিয়েছি, এবং এটা দিতে গিয়ে আমাদের কিন্তু বোর্ডকে কনভিন্স করতে হয়েছে, এবং সেটা আমরা রাইটলি কমিউনিকেট করেছি। এবং কলিগদেরকেও মেন্টালি প্রিপেয়ার থাকতে বলেছিলাম, যে অন্যান্য অর্গানাইজেশন কি করে আমরা সেটা অবজার্ভ করছি, আমাদের যে পার্শিয়ালি খোলা আছে সেখানে আর্নিংটা দেখছি, দেখে সবকিছু ব্যালেন্স করে আমরা সিদ্ধান্ত নেব। বাট হোপ ফর দ্য বেস্ট, বাট কিপ প্রিপেয়ার ইউরসেলফ ফর দ্য ওর্স কেস। তো এই জিনিসটা আমরা কমিউনিকেট করে কিন্তু রেখেছিলাম। ঠিক বোর্ডের সাথেও আমরা দেখেছি যে আমরা প্রথমেই যে লে অফের ক্ষেত্রে বা কোনো ধরনের বাজেট ডিসিশনের ক্ষেত্রে আমরা লিডিং পজিশনে থাকবো না, আমাদেরকে রেফার করে যেন কেউ কোনো এই ধরনের অড ডিসিশন না নেয়। অতএব আমাদের একটা লিগেসি আছে, 60 ইয়ার্স 80 ইয়ার্স এর একটা পুরানো কোম্পানি, আমাদের লোকাল নাম্বার 1 পেইন্ট ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড ইমেজটা,
এই ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হয় এটা আমরা কোনোভাবেই হতে দিব না। কারণ এই সিচুয়েশনটা এর আগেও বহুবার মহামারী হয়েছে, 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, এগুলো কিন্তু কেটে গিয়ে আবার লোকজন কামব্যাক করেছে। এই সিচুয়েশনটাও কেটে যাবে, কিন্তু কথাগুলো থেকে যাবে, অর্থাৎ যে এই সময়ে আমরা পাশে দাঁড়িয়েছিলাম কিনা। আজকে যারা আমাদের কলিগ আছে, এই কলিগরা কি রেসপন্সিবল এই সিচুয়েশনের জন্য? মানে আর দ্য এমপ্লয়িজ আর রেসপন্সিবল ফর দিস প্যান্ডামিক সিচুয়েশন? নো, এটা এই সিচুয়েশনের জন্য আমরা কেউ দায়ী না। এটা হলো ফার্স্ট ওয়ান। আবার ঠিক একই কথা হলো যদি আমরা এমপ্লয়ীদের ক্ষেত্রে বলি যে ইজ জব ইজ মোর ভ্যালুয়েবল দ্যান ইউর লাইফ, উত্তর কি আসবে? নো। তাহলে কি দাঁড়ালো ঘটনাটা, যে আমরা স্যালারি যদি কিছুটা কমেও যায়, আমাদের যদি জব সাময়িকভাবে রিটেন্সও হয় বা আমি লে অফ হয়ে পড়ি, এর চেয়ে আমি যে সুস্থ আছি, গতকালও 21 জন মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রতিদিন মোর দেন 1000 লোক এফেক্টেড হচ্ছে, এর ভিতরে আমি যে নাই, এটা কিন্তু জব চলে যাওয়ার চেয়ে এটা মোর ভ্যালুয়েবল না? আমি স্যালারি না পাওয়ার চেয়ে এটা মোর ভ্যালুয়েবল না? এই জায়গাগুলোর কাউন্সেলিং করবে কে? এই জায়গার কাউন্সেলিংটা করবে হলো এইচআর। তো এই এইচআর এই এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুইটা সাইডকে প্রপারলি কমিউনিকেট যদি করে স্বার্থ মানে হীনভাবে, তাহলে আমার মনে হয় যেখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। তাহলে এই জায়গাটায় কেউ ব্যক্তিগত স্বার্থ নেওয়ার, আমার পরিচিত অনেক আছে, বুলবুল ভাই অনেক খুব উচ্চ কণ্ঠেই বলেছেন, অনেক অনিয়মগুলো তুলে ধরেছেন, অনেককে আমি দেখেছি যে আমি মালিক আমাকে পয়সা দেয়, অতএব আমি মালিক যা বলবে তাই আমি করব। তাহলে দ্যাট ইজ নট এইচআর ডিপার্টমেন্ট, এইচআর রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ দ্য পার্সোনাল ডিপার্টমেন্ট ওয়ার্কস। যেটা ওয়ান্স আপন এ টাইম ছিল, যে অর্থাৎ আমি টাকা দিয়ে লোকজনকে কিনে নিয়েছি, মানে আমার যা ইচ্ছা আমি তাই করাবো। তার এবিলিটি আছে 40 কেজি ওজন নেওয়ার, তাকে আমি 60 কেজি ওজন বহন করাবো, কারণ ওই সময়ের ভিতরে তাকে আমি বাই করে নিয়েছি, তাকে আমি কিনে নিয়েছি। এটা ছিল পার্সোনাল ডিপার্টমেন্ট। কিন্তু বর্তমানে বলা হয় যে নো, আগে মানে সবচেয়ে মূল্যায়ন করতে হবে আগে তার হিউম্যান গ্রাউন্ডে, তাকে আগে চিন্তা করতে হবে, তাকে ক্যাপাবল করে তুলতে হবে, তার লজিস্টিক সাপোর্ট দিতে হবে, তার ফিনান্সিয়াল ইন্টারেস্টটা দেখতে হবে, তার মোরাল স্ট্যান্ডটা দেখতে হবে, দেন হি উইল ওয়ার্ক উইথ বডি অ্যান্ড মাইন্ড, দুইটাকে অ্যালাইন করতে হবে। এই জায়গাটা করার জন্য এইচআর হেডের ভূমিকা এবং এইচআর ডিপার্টমেন্টে যারা জব করেন তাদের ভূমিকা অনেক বেশি, এবং তারা হিউম্যান গ্রাউন্ডে চিন্তা করলে এবং দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হবে। আমি এমপ্লয়ার হলে আমি এমপ্লয়ির কাছে কি চাইতাম সেটা এমপ্লয়ির সাথে কমিউনিকেট করতে হবে। আবার আমি একজন এমপ্লয়ি হিসেবে আমি কি এক্সপেক্ট করি এই সিচুয়েশনে মালিক পক্ষের কাছ থেকে, সেটা মালিক পক্ষকে কমিউনিকেট করতে হবে যে স্যার মানে এই জিনিসগুলো প্রয়োজন এবং এই কারণে প্রয়োজন। এই দুইটা ব্যালেন্স করলে আমার মনে হয় একজন এইচআর প্রফেশনালের মানে দিক হারানোর কোনো সুযোগ নেই এবং কারোর চক্ষুশূল হওয়ারও কোনো কারণ নেই। সবার স্বার্থ রক্ষা করে ইনশাল্লাহ কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। ধন্যবাদ আরিফ। থ্যাংক ইউ মুরাদ ভাই, আসলে আপনার ব্যস্ততার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আসলে আপনি এত পপুলার একজন এইচআর প্রফেশনাল, আপনাকে সবাই চায়, আপনাকে যদিও ছেড়ে দিতে হবে আমাদের, আমরা কিছু মন্তব্য করে নিব যেগুলো আপনার শোনা উচিত। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ, অনেকেই রয়েছেন আসলে। আমরা চাইবো দর্শকদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলি, আমরা আপনাদেরকে বলি, যেহেতু এটা একটা ওয়েবিনার, এখানে আমরা এখান থেকে নিজেরা কিছু শিখি এবং যারা আমাদের কাছে এখানে আমাদেরকে সময় দেন তারা অনেকেই গুরুত্বপূর্ণ। এবং আমি কি বলবো, আলে আপা সেই গাজীপুর থেকে আজকে কতটা ম্যানেজ করে এসেছে, মুরাদ ভাই উনার এত ব্যস্ততা সত্ত্বেও কতটা, ইস্তিয়াক ভাই, বুলবুল ভাই গ্রামের মধ্যে থেকে একটা গ্রিন মানুষ, গ্রিন এইচআর এর প্রতিষ্ঠাতা, একটা গ্রিন পরিবেশ থেকে আমাদের সাথে জয়েন করেছে, এটা যে কতটা এই দুঃসাধ্য এই ঝড় বৃষ্টির মধ্যে। তো আপনাদেরকে যদি কমেন্ট গুলো আপনারা একটা দুইটা লাইনে করেন, শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে কমেন্ট করলে আসলে আমার মনে হয় যে একটু সম্মানের ঘাটতি হয়। একটু যেহেতু আমরা শেখার আসর, এটা শেখার আসর, আমরা শেয়ারিং কেয়ারিং এর মাধ্যমে শিখি। একটু বড় করে কমেন্ট করেন। আমি যারা একটু সুন্দর সুন্দর করে কমেন্ট করছেন তাদের কমেন্ট গুলোই পড়ছি আর প্রাপ্তি স্বীকার করছি যারা আসলে কমেন্ট করেছেন। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ নিজামউদ্দিন চৌধুরী, গুড আফটারনুন জানিয়েছেন। আমাদের সাথে সেলসের একজন গুরু রয়েছেন শফির রহমান, লিখেছেন সকলের জন্য শুভকামনা করছি। আমাদের সাথে রয়েছেন ফারুক আহমেদ রাজু, গুড আফটারনুন জানিয়েছেন। আমাদের সাথে মিস্টার আওরঙ্গজেব রয়েছেন। আমাদের সাথে রয়েছেন এইচআর এর আরেকজন প্রফেশনাল এবং আমাদের প্রিয় ভাই জিএম শহীদুর রহমান মিন্টু, উনি লিখেছেন ওয়াও প্রিয় সব মানুষগুলো। উনি লিখেছেন আশা করি আজকের এই সেশনে অনেক কিছু শিখতে পারবো, এবং উনি আমাদের গ্রুপে কমেন্ট করেছেন যে এইচআর প্রফেশনালদের মিলন মেলা করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জিএম সাইদুর রহমান মিন্টু ভাই। আমাদের সাথে রয়েছেন আশিক রহমান, একজন ট্রাভেল ব্যবসায়ী, নিয়মিত দর্শক, লিখেছেন আসসালামু আলাইকুম অল অফ রেসপেক্টেবল গেস্ট। আমাদের সাথে আরেকজন এইচআর এর হেড, উনি একটি জেএস ইসলামে একটি প্রতিষ্ঠানে এইচআর এন্ড অ্যাডমিন এর হেড হিসেবে কর্মরত, লিখেছেন গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আমাদের সাথে জিএম কামরুল হাসান রয়েছেন ফারুক আহমেদ রাজু। আমাদের সাথে রয়েছেন মুরাদ আরিফিন, লিখেছেন ইউজফুল ডিসকাশন। আমাদের সাথে রয়েছেন সাদেক আহমেদ, আসসালামু আলাইকুম সকলকে অভিনন্দন।
আমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর কমেন্ট করেছেন সুলাইমান আহমেদ জিসান, একজন পাবলিক স্পিকার এবং একজন উপস্থাপক। লিখেছেন, বাহ, আমার সব প্রিয় ব্যক্তি একসাথে, মুরাদ ভাই, বুলবুল ভাই ও আলিয়া আপুকে অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, ভালো রাখুন। চমৎকার বলেছেন জিসান ভাই, এবং আপনার জন্য শুভকামনা। খুব শীঘ্রই আপনাকে ভালো থাকুন, ভালো রাখুন পরিবারের দর্শক দেখতে পারবেন প্রেজেন্টেশন স্কিল নিয়ে, পাবলিক স্পিকিং স্কিল নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন টিপু সুলতান সজীব, ওনারা প্রশ্নের উত্তর দিচ্ছেন, এই জন্য ওনাদের কমেন্ট গুলো আমরা দেখাতে পারছি না, কারণ সবাই প্রশ্নের উত্তর দিচ্ছেন অনেকেই। আমাদের সাথে রয়েছেন প্রীতম রায়, আমাদের সাথে রয়েছেন আতিকুর রহমান, আমাদের সাথে রয়েছেন সাজ্জাদ হোসেন, আমাদের সাথে রয়েছেন আরিফ আহমেদ, লিখেছেন নাইস টু সি মুরাদ ভাই। আমাদের সাথে রয়েছেন আরিফ আহমেদ, লিখেছেন নাইস টু সি ইউ বুলবুল ভাই। আমাদের সাথে রয়েছেন কাইয়ুম ইসলাম সুহেল, চমৎকার একজন অতিথি। আমাদের আরেকজন এইচআর প্রফেশনাল, লিখেছেন প্রিয় এবং ভালো লাগার মানুষদেরকে এক জায়গায় করায় আরিফ ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ কাইয়ুম ভাই, আপনি আমাদের ভালো থাকুন, ভালো রাখুন পরিবারের আরেকজন প্রিয় মানুষ, প্রিয় সদস্য। তো আমাদের সাথে রয়েছেন টিপু সুলতান সজীব, আমাদের সাথে রয়েছেন হাবিবুল বাশার। হাবিবুল বাশার একটি মন্তব্য করেছেন, সেটা একটা প্রশ্ন, এটা আমরা নিব পরে। তো আমাদের সাথে রয়েছেন আলামিন, নাইস এক্সপ্লেনেশন এন্ড গাইডেন্স মুরাদ ভাই, মুরাদ স্যার। তো মুরাদ ভাই, আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এই ছেড়ে দেওয়া মানেই কিন্তু শেষ ছেড়ে দেওয়া নয়। আমরা চাই আপনি ভালো থাকুন, ভালো রাখুন, পরিবারের সাথে থাকবেন সবসময়। আপনার ঈদ সুন্দর কাটুক। আপনার কোম্পানির সবাইকে ধন্যবাদ আপনাকে এই সুযোগটি দেওয়ার জন্য, আমাদের সাথে চমৎকার একটি সেশন, একটি শিক্ষণীয় সেশন করার জন্য। আমরা চাই বন্ধুসুলভ এইচআর, আমরা চাই জনবান্ধব এইচআর, এমপ্লয়ি বান্ধব এইচআর, এই প্রতিষ্ঠা করার লক্ষ্যেই ভালো থাকুন, ভালো রাখুন পরিবার এই সেশনটির আয়োজন করছে। আমরা সামনে আরো ইনশাল্লাহ করোনা কালীন এই সংকট কেটে গেলে ওই সহস্র সুমনের কবিতার ভাষায় যদি বলতে যাই, এ যাত্রায় বেঁচে গেলে সবাই আবার একসাথে দেখা করবে, এই কথাটি আমরা বলতে চাই। এবং মুরাদ ভাই, ভালো থাকুন, ভালো রাখুন পরিবারের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগলো, এবং আমাদের জন্য আপনার কি প্রত্যাশা, শুভকামনা থাকবে যদি বলে আপনি একটু বিদায় নিতেন। ধন্যবাদ আরিফ। আমি আসলেই ভালো লেগেছে, একটা কোয়ালিটি টাইম পাস করছিলাম। দর্শকদের ভিতরে অনেকে আরিফ ভাই আছেন, তারপরে দেখলাম জিসান ভাই আছেন, এরপরে মিন্টু ভাই, আর অনেক পরিচিত মুখ আছেন। আর ইয়েদের ভিতরেও তো আছেন আলে আপা, আমাদের অনেক শ্রদ্ধেয় এবং প্রিয় মানুষ। তারপরে বুলবুল ভাই আছেন, শাওন আছেন, আমাদের স্পষ্টবাদী ভাই। তো এরকম সবার সাথে আপনি তো আছেনই। তো সবাই মিলিয়ে আমরা আবারও দেখা হবে কোনো এক সময় ইনশাল্লাহ। ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে, এখানে যারা ওয়েবিনারে আছেন এবং যারা দর্শক হিসেবে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।